ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমাদের আলটিমেট গাইডের ফিজিক্সের থার্ড ক্লাস এবং ফিজিক্যাল সায়েন্সের খুব সম্ভবত এটা ফিফথ বা সিক্স ক্লাস। আমি জানি না সৈকত স্যারের কটা ক্লাস হয়েছে, তোমরা কটা ক্লাস করেছো না। তো আমার থার্ড ক্লাস, সেই হিসাবে আমি বলছি ফিজিক্সের থার্ড ক্লাস। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো আলো, এবং আলোর ক্ষেত্রে আমরা একইভাবে অন্য দুটো চ্যাপ্টার যেমন দেখেছি, পরিবেশের জন্য ভাবনা এবং তাপ, তাদের যেভাবে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করেছি, তাদের কোয়েশ্চেন্সগুলোকে আমরা যেভাবে ডিল করেছি, ঠিক আছে। তো এখানেও সেরকমভাবে করব এবং প্রসেসটা একই থাকবে। আলোটা একটু বড়, আমরা দুদিন ধরে দেখব। আজকের পার্টটা আমরা মূলত একটুখানি প্রতিফলনের টপিকগুলো এবং তারপর প্রতিসরণের টপিকগুলো একটুখানি দেখে নেব, ঠিক আছে। এবং তারপর মানে প্রতিসরণে ধরো প্রিজমের যে ব্যাপারগুলো আছে ওগুলো দেখে নেব, এবং দেখে নেওয়ার পর তারপরে আমরা কিছু আমাদের যে আলটিমেট গাইডের সলিউশন আছে ওখান থেকে আমরা ওই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো করবো। এর পরের দিন আমরা আলোর বাকি পার্টটা করবো এবং তার বাকি কোয়েশ্চেন্সগুলো দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই একজন হাত তুলে বসে আছে, দেখি তাকে একটু স্বাগত জানাই, সে কি বলছে। নাও দেখি যে হাত তুলে আছে। হ্যালো হ্যালো, শুধু ঝিরঝির আওয়াজ আসছে, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, এখানে কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, তাই জন্য তাকে ছাড়ছি। তুমি পরে আবার হাত তুলো, আবার শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমার নামটা তো জানি না, তোমার নামটা তুমি একটু মেসেজ করে দিও এবং পরে তুমি হাত তুলো, পরে নিচ্ছি। আচ্ছা, গুড আফটারনুন, গুড নুন, একদম তোমাদের সকলকে গুড আফটারনুন, গুড নুন। আচ্ছা, আগে যে জিনিসটা আমি একটু বলে দিই, সেটা হলো আগের দিন ইন্ডিয়ান হাউসের পরীক্ষাটা নিয়ে একটা খুব ইয়ে হচ্ছিল, সেটা আমি বলে দিই। সেটা আমি দেখে নিলাম যে যেই ওই অনুরোধ খুব সম্ভবত উত্তর দিয়েছিল, আমার যতটা নামটা মনে আছে, ও আমাকে একটু মনে করিয়ে দিয়েছিল। তো আমি বাড়ি গিয়ে দেখলাম, হ্যাঁ, ওই পরীক্ষাটাকে ইন্ডিয়ান হাউসের পরীক্ষা বলছে, যে একটা এরকম ধাতব পাত্রের মধ্যে আমরা এখানে কিছু হোল করে কতগুলো মানে মানে বিভিন্ন উপাদানের কিছু আমরা পরিবাহী বা মানে পরিবাহী নট নেসেসারি পরিবাহী কোনো দণ্ডকে আমরা ঢুকিয়ে দিয়েছি। এটা ধরো রূপার হতে পারে, মানে এটা ধরো সিলভারের হতে পারে, এটা ধরো অ্যালুমিনিয়ামের হতে পারে, এটা ধরো আরো অন্য কোনো ধাতুর হতে পারে, এবং এর মধ্যে ধরো জল আছে, পুরো জায়গাটায় জল আছে, আর এই যে বাইরে যে পার্টটা আছে ওখানে মোম লাগানো আছে, ঠিক আছে। এবার যখন তুমি জলটাকে হিট করবে কি হবে, আগে এই দণ্ডগুলোর ভেতরের পোর্শনগুলো গরম হবে, দণ্ডগুলোর ভেতরের পোর্শনগুলো গরম হওয়ার পর ওই তাপটা বাইরে আসবে এবং যে মোমটা আছে ওই মোমটা গলতে শুরু করবে, এবং যে দণ্ডে মোমটা তাড়াতাড়ি গলবে, একটা নির্দিষ্ট সময় যে দণ্ডে মোমটা বেশি দূর অবধি গলবে সেই দণ্ডের পরিবাহিতা বেশি। তো বেসিক্যালি বিভিন্ন ধাতুর যে পরিবাহিতা বিভিন্ন, সেই জিনিসটা বোঝাতে সাহায্য করে। এটা হলো বেসিক্যালি পরিবাহিতার পরীক্ষা, ঠিক আছে। এটা ইন্ডিয়ান হাউসের পরীক্ষা। তো এটা নিয়ে আগের দিন কথা হচ্ছিল এবং খুব সম্ভবত অনুরোধ কথাটা বলেছে। আচ্ছা, গুড আফটারনুন আরেকজন লিখেছে, কিন্তু তোমার নামটা নেই, তাই আমি তোমার অ্যাড্রেস করতে পারছি না, তোমার নামটা লেখা থাকলে ভালো হয়। যাই হোক, আশা করি ইন্ডিয়ান হাউসের পরীক্ষাটা তোমরা বুঝতে পেরেছো, যে সিম্পল বিভিন্ন ধাতুর পরিবাহিতাগুলো মাপার জন্য ইন্ডিয়ান হাউসের পরীক্ষাটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ মৌ, হ্যালো, গুড আফটারনুন, ঠিক আছে। তো আজকে আমরা এবার শুরু করছি আমাদের আলোর টপিক। শ্রেয়াও গুড আফটারনুন বলছে, গুড আফটারনুন সকলকেই। আচ্ছা, এবার দেখো আলোর ক্ষেত্রে আমরা মূলত প্রথমে একটু রিভিশন করে নিই, আলোর প্রতিফলনের জায়গাটা একটু রিভিশন করে নিই, এবং তারপর আলোর প্রতিসরণের জায়গাটা একটু রিভিশন করে নেব। তো আলোর প্রতিফলনে আমাদের মূলত এখানে আছে হলো গোলীয় দর্পণ। আমার পটা একটু বেঁকে গেছে, হ্যাঁ, কিছু মনে করো না। তো আমাদের গোলীয় দর্পণ দু ধরনের দর্পণ আছে, তোমরা জানো, উত্তল এবং অবতল। এই বেসিক জিনিসগুলো জানো, উত্তল এবং অবতল দর্পণ। উত্তল দর্পণটা কিরকম দেখতে, এই, এবং অবতল দর্পণকে কিরকম দেখতে, এই। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ আমায় বলতে পারবে, দেখি তো কে বলতে পারে, যে বলতে পারবে সে হাত তুলো, যে এই যে আমি উত্তল বা অবতল আঁকি, উত্তল মানে বাইরের দিকটা বেরোনো, অবতল মানে ভেতরের দিকটা ঢোকা, যে এই যে আমি সাইডে যে ড্যাশ 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 ড্যাশগুলো দিই, এইগুলো কি বোঝায় এবং এগুলো কেন দেওয়া হয় এই দর্পণের মধ্যে, কেউ কি বলতে পারবে? দেখি কে কে হাত তুলছে, একটু দেখি কে কে হাত তুলছে। আচ্ছা, ব্রততী বারোই হাত তুলেছে, রোহিত কোলে হাত তুলেছে, ব্রততীকেই নি, ব্রততীর হাত প্রথমে ছিল। হ্যালো, বলো ব্রততী, এগুলো কেন দেওয়া হয় এই ড্যাশগুলো? স্যার ওইগুলো সিলভারিং করা হয় যাতে মানে
বাইরের দিকটা উত্তর লেন্স হিসাবে কাজ করে। উত্তল লেন্স, তাই আমরা তো দর্পণ পড়ছি, লেন্স কি করে হলো? না স্যার, উত্তর দর্পণ হিসাবে কাজ করে সরি স্যার। না মানে তাহলে রূপোর প্রলেপটাই কেন দেয়া হয়, মানে মানে দেওয়ার কারণটা কি? সিলভারিং তো করা হয় বুঝলাম, বাট কারণটা কি? আমার প্রশ্নটা এখানে। মানে একটা গোলকের যখন ভেতরের তলে সিলভারিং টা করা হয়, যাতে তার বাইরের তলটা উত্তল দর্পণ হিসাবে কাজ করা হয় সেই জন্য। তুমি এখনো কারণটা ঠিক বলতে পারলে না। ঠিক আছে, চেষ্টা করেছো, ঠিক আছে, সিলভারিং করা হয়, অ্যাটলিস্ট এইটুকু জানতে পারলাম আমরা ব্রততীর থেকে। ঠিক আছে ব্রততী, তুমি হাত নামিয়ে দাও দেখি। রোহিত তারপরে হাত তুলেছিল, রোহিতকে নাও দেখি রোহিত কি অ্যান্সার দেয়। তো ব্রততীর থেকে আমরা অ্যাটলিস্ট এইটুকু জানতে পেরেছি সিলভারিং করা হয় মানে রূপোর প্রলেপ দেওয়া হয়। এবার দেখি আমাদের রোহিত কোলে কি বলে। বলো রোহিত। কোথায় রোহিত কথা বলছে না? হ্যাঁ বলো। হ্যালো। কেন রূপোর প্রলেপ কেন দেওয়া হয়? আলোটা যাতে মানে প্রতিসরণ না হয়। আলোটা যাতে প্রতিসরণ না হয়, একদম রোহিত ঠিক উত্তর দিয়েছো। ব্যাপারটা এটা হয় যে যখন ধরো আলো কোনো একটা সারফেসে পড়ে, আলোর তিনটে ঘটনা হয়, তোমরা মনে রাখবে। ঠিক আছে রোহিত, আবার তুমি কোনো প্রশ্ন থাকলে পরে করো, ঠিক আছে? হ্যাঁ। তো যখন আলো একটা সারফেসে পড়ে, আলোর তিনটে ঘটনা হয়। এটা তোমাদের পরীক্ষায় আসবে না, বাট ফর নলেজ পারপাস আমি বলে দিই। তো একটা পার্ট প্রতিফলিত হয়ে যায়, একটা পার্ট প্রতিসৃত হয়ে যায়, এবং আর একটা পার্ট শোষিত হয়ে যায়। তো এই তিনটে ভাবে আলোর যে এনার্জিটা থাকে বা শক্তিটা থাকে ওটা ব্যবহার হয়। ঠিক আছে, প্রতিফলন, ঠিক আছে, প্রতিফ বলে লিখে দিলাম, প্রতিসরণ, এবং 3 নম্বর হলো শোষণ। এবার সিলভারিং করার ফলে বা রূপোর প্রলেপ দেওয়ার ফলে কি হয়, আলোটা না এই প্রতিসরণে এনার্জির পরিমাণটা বেশি যায় না, মানে আলোটা বেশি ওইদিকে পাস হয় না, এবং শোষণের পরিমাণটাও তুলনামূলক কম হয়, বেশিরভাগ আলোটাই প্রতিফলিত হয়। তো যেহেতু আমরা দর্পণ কেন ব্যবহার করি, আমরা আয়না কেন ব্যবহার করি? নিজেকে দেখতে অবভিয়াসলি, বা কোনো অবজেক্টকে দেখতে, বা মানে মোদ্দা কথা প্রতিফলনের জন্য। এবার আমরা যদি কোনো অবজেক্টের প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে আমরা চাইবো বেশি থেকে বেশি আলো প্রতিফলিত হোক, তার মানে যেন প্রতিফলিত আলোতে শক্তির পরিমাণটা বেশি থাকে। যদি শক্তির পরিমাণ আমি প্রতিফলিত আলোতে বাড়াতে চাই, তাহলে অন্য মাধ্যমগুলোতে এইটা আর এটা দিয়ে যে শক্তি নষ্ট হচ্ছে সেটাকে আমাকে বন্ধ করতে হবে। সেটার জন্য আমরা করে থাকি রূপোর প্রলেপ, যাতে এই দুটো মাধ্যমের মানে প্রতিসরণ আর শোষণটা অনেক কম হয়, এবং ম্যাক্সিমাম আলোটাই প্রতিফলিত হয়, এবং আমাদের প্রতিবিম্বটা বেশি উজ্জ্বল হয়। তাই আস্তে আস্তে যখন একটা আয়নার অনেকটা বয়স হয়ে যায় বা অনেকটা সময় হয়ে যায়, রূপোর প্রলেপটা পেছন থেকে ক্ষয়ে যেতে থাকে, এবং যে প্রতিবিম্বটা তুমি দেখতে পাচ্ছ ওটা আস্তে আস্তে ডাল হয়ে যায়, মানে আর অতটা ব্রাইট থাকে না, কারণ তখন প্রতিসরণ শোষণও হচ্ছে, তো প্রতিফলনের অতটা শক্তি থাকছে না যে একটা উজ্জ্বল প্রতিবিম্ব দিতে পারবে। বোঝা গেল? তো এই হলো এটার কারণ। যাই হোক, এটা আমাদের একটা জাস্ট জিজ্ঞেস করার ব্যাপার ছিল। তো এই যে আমাদের উত্তল দর্পণ আর অবতল দর্পণ যেটা আমরা দেখলাম, এখানে তোমরা বেসিক জিনিসগুলো জানো যে যদি আমি এটা আঁকি, এটা ধরো আমাদের অবতল দর্পণ, এটা ধরো আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে? এই একদম মাঝের যে বিন্দুটা থাকে তাকে আমরা বলে থাকি মেরু, এটা তোমরা জানো সকলেই, এটাকে আমরা মেরু বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি উন্মেষ, যে অংশের মধ্যে আলো পড়তে পারে, এই যে অংশের মধ্যে আলো পড়তে পারে তাকে আমরা বলে থাকি উন্মেষ। ঠিক আছে, আর কি কি জানো? যে এই যে পুরো দর্পণটা, এই দর্পণটা একটা গোলকের অংশ আসলে, তাই তো? এই গোলকের যে কেন্দ্রটা বা এই দর্পণটা একটা গোলকের অংশ, এই গোলকের যে কেন্দ্রটা তাকে আমরা কি বলে থাকি? বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এই বক্রতা কেন্দ্র আর মেরুকে সংযোগ করছে যে সরল রেখা, তাকে আমরা কি বলে থাকি? প্রধান অক্ষ। এই ক্ষেত্রেও তাই, তাকে আমরা বলে থাকি প্রধান অক্ষ। এবং এই যে গোলকের যে ব্যাসার্ধটা তাকে আমরা বলে থাকি বক্রতা ব্যাসার্ধ। এই যে গোলকের যে ব্যাসার্ধটা, এই যে ধরো এই হলো আমাদের কেন্দ্র, এই হলো কেন্দ্র, তো এই যেটা এটা হলো এটা হলো গোলকের ব্যাসার্ধ, এটাকে আমরা বলে থাকি বক্রতা ব্যাসার্ধ। এই ক্ষেত্রেও তাই, এই এটাকে বক্রতা ব্যাসার্ধ বলে থাকি আমরা। ঠিক আছে, তো এই যে বক্রতা ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের মানে যে গোলকের পার্ট দর্পণটা তারই অংশ। ঠিক আছে, আচ্ছা, এরপর আর কি টার্ম আসে এই ক্ষেত্রে? একটা আসে ফোকাস। তোমরা জানো যে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা কি? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা হলো যেরকম সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়, তাকে বলে ফোকাস। এটা অবতল দর্পণের ক্ষেত্রে। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? যে দর্পণে আপতিত প্রতিফলিত রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই পেছনে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটা হলো ফোকাস।
তার মানে অবতল দর্পণের ফোকাসটা দর্পণের বাঁ দিকে, উত্তল দর্পণের ফোকাসটা দর্পণের ডান দিকে। এইগুলো কিছু বেসিক জিনিস যেগুলো তোমরা জানো, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই মেরু থেকে, এই মেরুটাকে আমরা পি দিয়ে লিখি, পি ফর পোল, পোল মানে মেরু, ঠিক আছে। তো এই মেরু থেকে ফোকাসের যে দূরত্ব সেটাকে আমরা বলে থাকি ফোকাস দূরত্ব। মেরু থেকে ফোকাসের দূরত্বকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এই জিনিসটাও জানো। আচ্ছা, এবার এখানে আবার একটা প্রশ্ন আসছে। আচ্ছা, হয়তো অনেকেই জানো বা নাও জেনে থাকতে পারো, না জানলে আমি এক্ষুনি বলে দিচ্ছি যে আজকে একটা কথা বলো তো, যে অবতল দর্পণ, এই তো অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এলো, ঠিক আছে। এই ধরো ওর বক্রতা কেন্দ্র, ধরো এখানে আছে, এটা মেরু। তো ও আসার পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসার পর ওরা প্রতিফলিত হয়ে এরকম ভেতরের দিকে ঢুকে গেল, এটাকে আমরা ফোকাস বললাম। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে এরকম রশ্মি ওরা এই দিকে কেন বেঁকে গেল, মানে এরকম বেরিয়ে কেন গেল, ওরাও তো মিলতে পারত। ও যখন ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ও কেন বাইরের দিকে বার করে দিচ্ছে? এর কারণটা কি কেউ বলতে পারবে বা আইডিয়া আছে কিরকম ভাবে ব্যাপারটা হয়? দেখি একটু হাত দেখতে চাই, কে পারবে কিনা দেখি, কে কে হাত তুলছে এটা বলার জন্য। আচ্ছা, অন্বিতা মিত্র হাত তুলে রেখেছে, রোহিত কোলে। আচ্ছা, রোহিতকে তো নিলাম, শ্রেয়াকে নিই দেখি। বলো শ্রেয়া, এটার উত্তর দিতে পারবে যে প্রশ্নটা করলাম? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, এটার উত্তর দিতে পারবে যে প্রশ্নটা করলাম? কারণ স্যার ওটা অবতল লেন্স থেকে ওটা ওই আলোর রশ্মিটা একটা বিন্দুতে, তোমরা লেন্স বলছো কেন? দর্পণ থেকে একটা বিন্দুতে মিলে যায় বলে ওটাকে অভিসারী বলা হয়, ওই জন্যই মেলে না। না, এটা ঠিক উত্তর হলো না শ্রেয়া। এটা তো তুমি ঘটনাটাই বললে যে ও মিলিয়ে দেয় তাই অভিসারী, বাট কেন মেলায়? আমার প্রশ্নটা ভালো করে আবারও বোঝো। তোমরা দেখছো অবতল দর্পণ ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, উত্তল দর্পণ বাইরে বার করে দিচ্ছে, বাট কেন, ওয়াই? সবকিছুর পেছনেই কারণ আছে। হয়তো আমি সব 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 মানে সব কারণের উত্তর আমি দিতে পারবো না, বাট যে কারণগুলো জানি সেগুলো তো বলতেই পারবো। বাট এটা আমার প্রশ্নটা এখানে যে কেন ভেতরে ঢোকায় আর কেন উত্তল বাইরে বের করে, এটা কি পারবে? না। ওকে, তোমার কি কোনো তুমি অনেকক্ষণই দেখছিলাম হাত তুলেছিলে, তোমার প্রশ্ন থাকলে আমরা পরে নেব, ঠিক আছে? একটু আমি টপিকটা পড়িয়ে নিই, তারপর নেব, কেমন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখি এটার প্রশ্ন, আমি যে প্রশ্নটা করছি তার উত্তর কিন্তু আমি শুনতে চাই। তো তার উত্তরে দেখি অনেকেই হাত তুলে রেখেছে। দেখি আবার ব্রততী আবার হাত তুলেছিল, ব্রততীকে নিয়ে দেখি। আগেরবার ব্রততী ভুল বলেছিল, আর একবার সুযোগ দেওয়া যাক, কি বলে দেখি। স্যার এমনি হয়, কারণ উত্তল দর্পণের যে বক্র দিকটা, সেই দিকটাতে সিলভারিং করা থাকে, তাই আলো সেদিকে যেতে পারে না, প্রতিফলিত হয়ে বাইরে চলে যায়। শুরুটা আমার মনে হলো তুমি ঠিক দিকে যাচ্ছ, কিন্তু তুমি সেই সিলভারিংয়েই আটকে গেলে আগের বারের মতো। না, ব্যাপারটা ওটা নয়, বা যাই না, তুমি যেটা বলতে চাও সেটা তুমি বোঝাতে পারোনি। ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, দুজনের থেকে নিলাম। ঠিক আছে ব্রতী, দেখো এটা কেন আমি বুঝিয়ে দিই। সকলেই দেখো, দেখো আগে তোমরা সমতল দর্পণের প্রতিফলনের কথাটা একটু মনে করে দেখো। সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, একটা রশ্মি এরকম আসলো, ঠিক আছে, আসার পর এই বিন্দুতে পড়লো। তো আমরা কি করতাম, এখানে আমরা একটা অভিলম্ব আঁকতাম না, এবং এই কোণটাকে আমরা বলতাম আপতন কোণ, এবং আপতন কোণ যত হতো প্রতিফলন কোণও ততই হতো। তো এরকমভাবে এইদিকে যেত, এবং এটা প্রতিফলন কোণ, আইও যা আরও তাই। এটা আমরা করতাম, তো এটা একদম আমাদের বেস ছিল সমতল দর্পণের। আমরা গোলীয় দর্পণেও সেই কনসেপ্টেই যাব। শুধু একটা জিনিস মনে রাখবো, যে কোনো বৃত্তের ক্ষেত্রে ওর কেন্দ্র থেকে ওর পরিধির উপর যে লাইনটাই টানবো ওটা এই বিন্দুতে কিন্তু লম্ব হয়। যে কেন্দ্র থেকে পরিধির উপর যে লাইনটা টানবো ওটা কিন্তু ওর পরিধির, মানে ওটা কিন্তু ওখানে যদি কোনো স্পর্শক থাকে বা ওই বিন্দুর উপর লম্ব হয়। তার মানে ব্যাসার্ধগুলো এই পরিধির উপর স্পর্শক গেলে তার উপর লম্ব হয়। তার মানে যখন একটা গোলীয় দর্পণে আজকে ভাবো, এই ধর অবতল দর্পণ, ঠিক, এই অবতল দর্পণের মধ্যে এই হলো বক্রতা কেন্দ্র সি। এবার ধরো একটা এরকম সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়লো, তাহলে এইটা হলো আমাদের আপতিত রশ্মি। একদম সমতল দর্পণের কেস দিয়ে ভাবো, এইটা হলো আমাদের যেমন আপতিত রশ্মি, এটা যেমন আপতিত রশ্মি। এবার একটা অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব কোথা দিয়ে আঁকবো? একটা বৃত্তের বা একটা গোলকের ক্ষেত্রে অভিলম্ব আমরা আঁকবো কেন্দ্র দিয়ে। তার মানে অভিলম্বটা এই ক্ষেত্রে হয়ে যাবে হলো এইটা।
তার মানে এটা হয়ে গেল ওর আপতন কোণ। আচ্ছা, এটা আপতন কোণ হলে তোমরা বুঝতেই পারছো প্রতিফলন কোণটা এর সাথে করবে, তার মানে এর সাথে কোণ করবে, তার মানে আলোটা এইদিকে যাবে। এইটা হয়ে গেল প্রতিফলন কোণ। বুঝতে পারলে আলোটা কেন ভেতরে ঢুকলো? এটা অবতল দর্পণের ক্ষেত্রে হলো কিন্তু, ঠিক আছে। এবং এই বিন্দুটাই হলো ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে যে ধরো এই ব্যাপার, এবং এই হলো আমাদের মেরু, এই হলো আমাদের বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবং এইখানে যদি এরকম সমান্তরাল রশ্মি আসে, এইখানে যদি এরকম সমান্তরাল রশ্মি আসে, তাহলে এখানেও আমাকে আবার অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব কোথা দিয়ে আঁকবো? ব্যাসার্ধ আমাদের বৃত্তের কেন্দ্র থেকে, তার মানে এখান থেকে। ব্যাস, এটা হয়ে গেল কেন্দ্র থেকে। তার মানে এবার এইটা কিন্তু আমাদের আপতন কোণ, তাই না? এবার কেন্দ্রটা তো এইদিকে, ডান দিকে, তার মানে এইটা হবে এবার প্রতিফলন। এবার তো এইদিকে যেতে পারবে না, অভিলম্বের সাপেক্ষে এইদিকে যেতে হবে, তাই জন্য আলোটা ওইদিকে বেঁকে যায়। তাই জন্য উত্তল দর্পণ ওর উপর আপতিত রশ্মিকে এরকম দূরের দিকে বাঁকিয়ে দিচ্ছে, কারণ বক্রতা কেন্দ্রটা এইদিকে। আর অবতল দর্পণ ওটাকে কেন্দ্রের দিকে, মানে এইদিকে, মানে ভেতরের দিকে বাঁকিয়ে দিচ্ছে, কারণ ওর অবতল মানে বক্রতা কেন্দ্রটা বাঁ দিকে। এই হলো কারণ, ঠিক আছে। এবং এই কারণেই অবতল দর্পণের যে ফোকাসটা, ওই ফোকাসটা প্রধান অক্ষের উপর একটা প্রকৃত বিন্দু, তো এই ফোকাসটার প্রকৃত অস্তিত্ব আছে, এটাকে আমরা সৎ বলতে পারি। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এই ফোকাসটার প্রকৃত অস্তিত্ব নেই, এটা আমাদের মনে হয় একটা বিন্দু থেকে আসে, তাই জন্য এই ফোকাসটাকে আমরা বলে থাকি অসৎ। তার মানে উত্তল দর্পণের যে ফোকাস সেটা অসৎ, এবং অবতল দর্পণের যে ফোকাস সেটা হলো সৎ। ক্লিয়ার? তো এই হলো আমাদের এটা আরেকটা বেসিক জিনিস, যে যেই জিনিসটা তোমরা নাও জেনে থাকতে পারো। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আসে, সেটা হলো যে আমাদের যে বক্রতা ব্যাসার্ধ সেটাকে আমরা বলেছিলাম আর এই যে ফোকাস দূরত্ব সেটাকে আমরা বলেছি এফ। এই আর ইজিক্যালস টু হয় 2f, মানে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। আর ইজিক্যালস টু 2f। এটা কেন হয় এই প্রমাণটা একটু ছোট করে বলে দিই। এই প্রমাণটা কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের আলটিমেট গাইডেও এই প্রশ্নটা আছে, যখন করাবো দেখতে পারবে। এখন এই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ভালো করে বুঝবে প্রমাণটা। এই হলো আমাদের মেরু, এটা কিন্তু মাধ্যমিকের আলটিমেট গাইড সাজেশনে আছে, ঠিক আছে। এবং এটা কেন্দ্র। এবার ধরো একটা সমান্তরাল রশ্মি এলো, আমাদের এখান দিয়ে লম্বটা যাচ্ছে, যেমনটা বললাম বক্রতা কেন্দ্র থেকে, এবং ওটা প্রতিফলনের পর এখান দিয়ে গেল। আমার আঁকাটা সামান্য বেঁকে গেছে, তোমরা স্কেল দিয়ে আঁকবে অতি অবশ্যই, যাতে না বাঁকে। এবার দেখো, এইটা আই আপতন কোণ, ক্লিয়ার। এইটা আর প্রতিফলন কোণ, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো খেয়াল করে যে আমরা এখানে পিসি কে বলি হলো আর, এবং পিএফ কে বলি হলো এফ, মানে আর হলো বক্রতা ব্যাসার্ধ, এফ হলো ফোকাস দৈর্ঘ্য। এবং এই জিনিসটা করার জন্য আমরা কিছু অ্যাজাম্পশন নিয়ে নিই। অ্যাজাম্পশন মানে অনুমান। আমরা কি অনুমান নিয়ে নিই? যে দর্পণের উপর উপাক্ষীয় রশ্মি পড়ছে। অনুমান হলো দর্পণের উপর উপাক্ষীয় রশ্মি পড়ছে। এই কথাগুলোকে কিন্তু লিখতে হবে পরীক্ষার সময়। দর্পণের উপর উপাক্ষীয় রশ্মি পড়ছে। আচ্ছা, উপাক্ষীয় রশ্মি মানেটা কি দেখি কে বলতে পারে? একটু উপাক্ষীয় রশ্মির মানে হাত তোলো, দেখি কে বলতে পারে উপাক্ষীয় রশ্মির মানে। দেখি রোহিত হাত তুলে আছে অনেকক্ষণ ধরে, রোহিতকে নিন। বলো রোহিত, উপাক্ষীয় রশ্মির মানে বলো। যে রশ্মিগুলো মেরুর অনেক কাছে সেগুলোকে উপাক্ষীয় রশ্মি বলে। একদম। তবে আরেকটু প্রিসাইজ ডেফিনেশন হতো, আমি তোমায় বলে দিই এবং তোমাদের সকলকেই বলে দিই, তুমি থাকো, তুমি বেরিয়ে যেও না। যে এই ধরো যদি দর্পণ হয়, ঠিক আছে, এই যদি দর্পণের মেরু হয়, এই যদি প্রধান অক্ষ হয়, উপাক্ষীয় রশ্মি যেটা বলেছো মেরুর খুব কাছে থাকে, একদম ঠিক, বাট ওটার প্রকৃত ডেফিনেশন না। ওর প্রকৃত ডেফিনেশন হলো যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সাথে খুব অল্প কোণ করে থাকে। যেহেতু এই কোণটা অল্প হয়, তোমরা সকলেই দেখো, তো এটা কিন্তু বেশি দূর হবে না, এই দূরত্বটা খুব কম হবে, তো কোণটা ক্ষুদ্র। তার মানে প্রকৃত ডেফিনেশন কি হবে? যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সাথে খুব স্বল্প কোণ করে থাকে তাদেরকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। বোঝা গেল? এবং সেই কারণেই কিন্তু এই দূরত্বটা খুব অল্প হয়। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, যখন তুমি এসছো তোমাকে আরেকটা প্রশ্ন করি, প্রান্তিক রশ্মি কাকে বলে জানো? প্রান্তিক রশ্মি যেগুলোর কোণের মান বেশি হয়। একদম, যে সমস্ত ধরো এই রশ্মিটা হলো প্রান্তিক রশ্মি, এই ক্ষেত্রে এই কোণের মানটা অনেকটা বেশি। তার মানে যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে বেশি কোণ করে থাকে তাদেরকে প্রান্তিক রশ্মি বলে। ঠিক আছে রোহিত,
ঠিক আছে, রোহিতকে কেটে দাও। এই প্রান্তিক রশ্মির একটা নাম আছে, আমি বলে দিই, সেটাকে বলে অক্ষাপসারী রশ্মি। তো আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী আমরা উপাক্ষীয় রশ্মি ধরেছি। তাহলে উপাক্ষীয় রশ্মি ধরার ব্যাপারটা কি, যেটা আমাদের রোহিত বলল যে এই দুটো বিন্দু খুব কাছাকাছি হতে হবে, তাই না? কারণ এই রশ্মিটা আমরা উপাক্ষীয় ধরেছি, বেশি কোণ মানে প্রধান অক্ষের খুব কাছাকাছি। তো এই যে রশ্মিটা আছে, মানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিই এম। তো পিএম হলো খুবই ক্ষুদ্র, এই কথাটা কিন্তু লিখতে হবে উপাক্ষীয় রশ্মি, নাহলে কিন্তু নাম্বার খানিকটা কেটে দেবে। ঠিক আছে, এবার তুমি দেখো ভালো করে, তুমি তো এখানে আরেকটা নাম দিয়ে দাও, ফর সাপোজ এ। তো দেখো কোণ এ এম সি হলো আই, আপতন কোণ, এই যে এই কোণটা আই। তাহলে আমি বলতে পারি না কোণ এম সি পি হলো আই। একান্তর কোণ অনুসারে, একান্তর কোণ অনুসারে এই যে সমান্তরাল সরলরেখা, এইটা যা হবে এটাও তাই হবে, তো এইটা যা হবে এটাও তাই হবে, মানে এটাও আই। ক্লিয়ার? আবার প্রতিফলনের সূত্র থেকে আমরা বলতে পারি কোণ সি এম এফ এটা হলো আর, এই যে এইটা আই এটা আর, এবং আর তো সমান সমান আই হয়। তার মানে বেসিক্যালি কোণ সি এম এফ ইজিক্যালস টু কোণ এম সি পি। তার মানে এইটা আই এটাও আই হয়ে গেল, এটা আর, এবার আর তো আই এরই সমান হয়, তার মানে আই আর আর দুজনে সমান, তার মানে এই কোণটা সমান। আচ্ছা, যদি দুটো কোণ সমান হয় একটা ত্রিভুজের, তাহলে কি বলতে পারি আমরা, এই দুটো কোণ সমান মানে এই বাহুগুলোও সমান, আমরা জানি। তাই জন্য কি বলতে পারি, এই যে এফ সি আর এফ এম এই বাহু দুটো সমান। অতএব এই ত্রিভুজ এফ সি এম এ এফ সি ইজ ইকালস টু এফ এম। ক্লিয়ার? এফ সি ইজ ইকালস টু এফ এম। এই যে এফ সি ইজ ইকালস টু এফ এম হলো, এবার আমি কি বলেছি, প্রান্তিক মানে এগুলো তো সব উপাক্ষীয় রশ্মি, তার মানে পি এম খুবই ক্ষুদ্র, তার মানে আমি এফ এম যা আমার এফ পিও তাই, কারণ এরা দুজন খুব কাছাকাছি আছে। এটাই কিন্তু অ্যাজাম্পশন ধরার গুরুত্ব। অ্যাজাম্পশন না ধরলে কিন্তু তুমি বলতে পারতে না এফ এমটা এফ পির সমান। অতএব আমরা বলতে পারি এফ সি ইজ ইকালস টু এফ পি। এবার দেখো তো, আমাদের তো এফ পিটাই হলো এফ, আর এফ সিটা এটা, তার মানে একদম এইটা আর এটা সেম, তার মানে এটা এফ হলে, তার মানে এটা এফ হলে এটাও এফ, কিন্তু টোটালটা কত আবার আর, তার মানে আর মানে কত, এফ প্লাস এফ, তার মানে আর হয়ে গেল 2f। বোঝা গেল? এই প্রমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো ভালোভাবে এই প্রমাণটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, আর কি জিনিস আছে? আর যে জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেটাও বলে দিই। সেটা হলো যে ধরো, এই যে ধরো আমাদের অবতল দর্পণ এবং এই যে ধরো আমাদের উত্তল দর্পণ, এদের উপর কোন কোন রশ্মি কি কি কাজ করতে পারে। এই ধরো আমাদের বক্রতা কেন্দ্র, এই ধরো আমাদের ফোকাস, এই ধরো আমাদের মেরু। এই উত্তল দর্পণের ক্ষেত্রেও এই মেরু, এই ফোকাস, এই বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তো এবার যদি কোনো রশ্মি এরকম সমান্তরাল আসে, সে ফোকাস দিয়ে যাবে, এটা তোমরা জানো। আর এই ক্ষেত্রে সমান্তরাল আসলে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে, আর কি হতে পারে? আর হতে পারে ঠিক এর উল্টো রশ্মি। এর উল্টো রশ্মি কি বলে, যদি কোনো রশ্মি ফোকাস দিয়ে যাবে তাহলে সে প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। এই ক্ষেত্রেও তাই, যে যদি কোনো রশ্মি, এটা ধরো সি এফ পি, সরি এটা পি এফ এটা সি, তো যদি কোনো রশ্মি এরকম সমান্তরাল থাকে, তো মানে সমান্তরালটা বলে দিয়েছি, যদি কোনো রশ্মি ধরো ফোকাসের দিকে আসছে বলে মনে হয়, তো এটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। বোঝা গেল? জাস্ট এটারই অপোজিট, কিন্তু এটা সমান্তরাল গিয়ে মনে হয় ফোকাস থেকে আসছে, এটা ফোকাসের দিকে আসছে, এটা ফোকাসের দিকে আসছে বলে মনে হচ্ছিল, কিন্তু প্রতিফলনের পর সমান্তরাল হয়ে গেল। এই ঠিক আছে। আর একটা কি, যে এটা ধরো মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র, যদি কোনো রশ্মি একদম বক্রতা কেন্দ্র দিয়ে যায়, সে যেমন যাবে তেমন ফেরত আসবে। কেন এরকম হয়? সমতল দর্পণে চলে যাও, সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়? লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণটা 0 ডিগ্রি, তখন প্রতিফলন কোণটা 0 ডিগ্রি, যেমন পড়ে তেমনই বেরিয়ে যায়। তো এই ক্ষেত্রেও তাই হয়, এইখানেও তাই, যে যদি কোনো রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে আসে, এই ধরো বক্রতা কেন্দ্রের দিকে আসছে, ও যেমন আসবে তেমন বেরিয়ে যাবে।
ঠিক আছে, এই 2-3 ধরনের রশ্মি আর কি আমাদের লাগে, এবং যেটা দিয়ে আমরা কি আমাদের বিভিন্ন রকমের আমরা বিভিন্ন বস্তুর চিত্র এই ধরনের জিনিস আঁকতে পারি। ঠিক আছে, তো ওই জিনিসটাকে আমরা একটুখানি দেখব। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর যে বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান হয়, সেখানে তোমরা জানো মেনলি ফার্স্ট কেস হয় বস্তু অসীমে, এটা বস্তুর অবস্থান। ছবিগুলো কিন্তু প্র্যাকটিস রেখো, কারণ ছবিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বস্তুর অবস্থান, এটা হলো প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্ব কোথায় হয়? অসীমে হলে ফোকাসে, তোমরা জানো। এবং ছবিটা কেমন দেখতে হয়, এটা আমরা অবতল দর্পণের জন্য দেখছি। আমি ছোট করে আঁকছি। তো ধরো এই ফোকাস, এই বক্রতা কেন্দ্র, এই সমান্তরাল রশ্মি এলো, ওরা প্রতিফলনের পর সব ফোকাসে মিলিত হয়ে গেল। ঠিক আছে, তো তার মানে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি কি হলো? প্রতিবিম্বটা হলো সৎ, দেখো একটা বিন্দু হয়ে গেছে, তার মানে অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, সৎ মানেই মনে রাখবে অবশীর্ষ, এবং এর অবস্থান তো ফোকাসে। ঠিক আছে, এইগুলো হলো আমাদের প্রথম কেস। সেকেন্ড কেস হলো যখন বস্তুটা অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। অসীম ও সি এর মাঝে, তখন যে প্রতিবিম্বটা ওটা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে হয়, এফ ও সি এর মাঝে। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা কিরকম হয়, এই ধরো এখানে যদি হয় এটা সমান্তরাল গিয়ে ফোকাস দিয়ে গেল, একটা এরকম ধরো ফোকাস দিয়ে যাওয়ার পর সমান্তরাল হয়ে গেল। তো এই দেখো প্রতিবিম্বের সাইজটা ছোট, তাই জন্য এর বৈশিষ্ট্য কি কি হয়? এটা হয় সৎ, ক্ষুদ্র, অবশীর্ষ বা খর্বাকৃতি অনেকে বলে, মানে আকারে ছোট। ঠিক আছে, এইগুলো জানো, এগুলো আলাদা করে বলার কিছু নেই। তেমন একটা সি এর জন্য হয়, এটাও জানো, এগুলো আমি আর দেখাচ্ছি না। একটা হয় সি আর এফ এর মাঝখানে। ঠিক আছে, একটা হয় এফ এ, এবং লাস্ট কেসটা যেটা খুব গুরুত্বপূর্ণ, অবতল দর্পণে অসৎবিম্ব, সেটা হলো এফ ও পি এর মাঝখানে, মানে ফোকাস ও মেরুর মাঝখানে। মানে প্রত্যেকটা অবস্থানের জন্য রশ্মিচিত্র আঁকা কিন্তু প্র্যাকটিস করবে। আর এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মুখস্থ না, এগুলো বুঝে বুঝে আঁকলে কিন্তু তোমাদের বৈশিষ্ট্যগুলো মাথায় থাকবে। তো শুধু এটার ক্ষেত্রে কি হয়, যে এই ধরো এফ, এই ধরো সি, এই ধরো পি, বস্তু এখানে এই সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে, আর বক্রতা কেন্দ্র দিয়ে এরকম যাচ্ছে। তো ওরা পেছনে এইদিকে গেলে না এরকম দূরে হয়ে যায়, অপসারী রশ্মি হয়ে যায়, তো মনে হয় যেন পেছনে একটা বিন্দু থেকে আসছে। তো এটাকে আমরা বলে থাকি হলো আমাদের অসৎ বিম্ব, কারণ এটা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, আসলে আসছে না। অসৎ হলেই সবশীর্ষ হয় দর্পণে। আচ্ছা, আর আকারে বড়, তাই বিবর্ধিত। এইটাই কিন্তু আমাদের মানে ছোট জিনিসকে বড় করে দেখতে, মানে শেভিং মিরারে এই জিনিসটাই ব্যবহার হয়, দাঁতের ডাক্তার এটাই ব্যবহার করে। ঠিক আছে, এই মানে বস্তুর যে বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, সেইগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা একটু মাথায় রাখবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে একরকমই কেস হয়। তার কারণও আছে কেন একরকমই কেস হয়। দেখো অবতল দর্পণে কেন এতগুলো কেস, আর উত্তল দর্পণে কেন মাত্র একটাই কেস? অবতল দর্পণে তোমার বস্তু তুমি সি এর আগে, সি এর পরে, এফ এর আগে, এফ এর পরে, পি এর মাঝে অনেকগুলো অবস্থান পাচ্ছ বসানোর জন্য, যাকে তুমি আলাদা করে ক্লাসিফাই করতে পারছো। কিন্তু দেখো উত্তল দর্পণে এরকম কোনো কেস নেই, সমস্ত কিছুই বস্তুর এই দিকের কোনো আলাদা করে এরকম এফসি নেই, কারণ সমস্ত এফসি সমস্ত কিছু এই দিকে, আর এইদিকে তো তুমি বস্তু বসাতে পারবে না, কারণ এদিকে সিলভারিং করা আছে, আলো তো এখান দিয়ে পড়বে না, আলো এখানেই পড়তে হবে। তাই জন্য এখানে বস্তুর একটা অবস্থানের জন্যই আমরা প্রতিবিম্ব দেখি, যে এরা সমান্তরাল রশ্মি, মনে হয় ফোকাস থেকে আসছে, আরেকটা হলো বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছে, যেমন যাচ্ছে তেমন ফেরত চলে যাচ্ছে। তো এই দেখো, তো ফোকাস আর মেরুর মাঝখানে সবসময় প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে। তাহলে অসৎ, সমশীর্ষ আর খর্বাকৃতি। এই উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়? গাড়ির রেয়ার ভিউ মিরারে, মানে পেছনের যা জিনিস দেখতে এটা ব্যবহার হয়, গাড়ির ভিউ ফাইন্ডারে বা রেয়ার ভিউ মিরার এসবে। এটাও কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন, রেয়ার ভিউ মিরার এসব জায়গায় ব্যবহার হয়। এর কারণটা দেখো, এর কারণ হিসাবে এরকমভাবে সবসময় লিখবে
যে উত্তল দর্পণের মধ্যে এই ছবিটা দেখিয়ে দেবে যখনই এই প্রশ্নটা করবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সাজেশনে আছে কিনা আমার খেয়াল নেই, বাট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে উত্তল দর্পণের উপর যখনই রশ্মি পড়ে, উত্তল দর্পণ রশ্মিটাকে এরকম অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে যায়। এর ফলে কি হয় দেখো, দৃষ্টিক্ষেত্রটা কতটা বেশি, মানে আলোটা কতটা ছড়িয়ে থাকে। তো যেহেতু উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেকটা বেশি, তো এই টার্মসগুলোকে উল্লেখ করবে উত্তর লেখার সময়। দৃষ্টিক্ষেত্র বড়, 1 নম্বর। 2 নম্বর কি, বস্তুর যে কোনো অবস্থানের জন্যই প্রতিবিম্ব সবসময় সমশীর্ষ এবং খর্বাকৃতি হয়। এমন নয় যে বস্তু যেমন অবতল দর্পণ হলে কি হতো, বস্তু কাছে আসলে প্রতিবিম্বের অবস্থান সাইজ সব চেঞ্জ হতে থাকছে। তোমার যদি অবতল দর্পণ গাড়িতে লাগানো থাকতো, দেখতে একটা গাড়ি সামনে আসছে, দেখলে উল্টে গেল, সোজা হয়ে গেল, বিভিন্ন রকমের দেখবে, তো মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গাড়ি গিয়ে ধাক্কা মারবে লোকের গায়ে, ঠিক আছে। কিন্তু উত্তল দর্পণে কিন্তু সবসময়ই সমশীর্ষ, সবসময় সোজা এবং আকারে ছোট। তো বস্তুর যে কোনো অবস্থানেই প্রতিবিম্বটা কিরকম হয়, বস্তুর যে কোনো অবস্থানেই প্রতিবিম্বটা হয় সবসময় অসৎ, এবং মানে অসৎটা কথা নয়, অসৎ নিয়ে আমাদের কাজ নেই, কিন্তু মধ্যাকার যেটা হয় সেটা হলো সমশীর্ষ এবং ছোট। তাই জন্য পিছনের গাড়িগুলোর অবস্থান বুঝতে সুবিধা হয়। তো এই দুটো মেন কারণ কেন উত্তল দর্পণকে ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই মোটামুটি বিষয়। আর যদি তোমাকে একটা প্রশ্ন করে যে তোমার কাছে উত্তল, অবতল এবং সমতল দর্পণ আছে, তুমি কি করে আলাদা করে চিনবে, খুব সোজা। সমতল দর্পণের খুব কাছে যদি তুমি তোমার আঙুল নিয়ে যাও, তুমি একই সাইজের তোমার আঙুলকে দেখবে। অবতল দর্পণের খুব কাছে নিয়ে গেলে কি হবে, আঙুলটাকে বড় দেখবে। এই যে অবতল দর্পণের এই কেসটা, খুব কাছে বস্তু থাকলে প্রতিবিম্বটা বড় হয়ে যায়, তো অবতল দর্পণের খুব কাছে আঙুল নিয়ে গেলে আঙুলটাকে বড় দেখবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, খুব কাছে নিয়ে গেলে আঙুলটাকে কারণ উত্তল দর্পণ সবসময় ছোট প্রতিবিম্বই তৈরি করে, তো আঙুলটাকে ছোট দেখবে। তো যেটা ছোট দেখছো সেটা উত্তল, যেটা বড় দেখছো সেটা অবতল, আর যেটা সমান দেখছো সেটা সমতল। এই হলো মোটামুটি আমাদের দর্পণের কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের দরকার ছিল রিভাইজ করার, সেগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। আচ্ছা, এবার দেখি এই সংক্রান্ত কিছু প্রশ্ন থাকলে দেখি কারা কারা আছে, কারা কারা হাত তুলেছে। আচ্ছা, এখানে শ্রেয়ার হাত আছে অনেকক্ষণ ধরে, দেখি শ্রেয়া কি বলছে। বলো শ্রেয়া। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, আমরা সাধারণত মুখ দেখার জন্য যে আয়না ব্যবহার করি তাতে কোন রকম ব্যবহার করা হয়? আমরা সাধারণত মুখ দেখার জন্য যে আয়না ব্যবহার করি, আমরা সাধারণত সমতল দর্পণ ব্যবহার করি অবভিয়াসলি, কারণ সমতল দর্পণটায় কি হয়, আমরা আমাদের যেমন দেখতে চাই সেরকমই দেখি। অবতল দর্পণে কি তুমি নিজেকে ছোট বড় বিভিন্ন শেপের দেখবে, কিন্তু আমাদের ঘরে যে আয়না থাকে ওটা সমতল দর্পণই হয়, ঠিক আছে। হ্যাঁ। ওকে, আচ্ছা তারপর দেখি অন্বিতা প্রশ্ন হাত তুলে আছে, অন্বিতাকে দেখি। বলো অন্বিতা। স্যার আমার প্রশ্ন ছিল না, আমি আগে একটা উত্তর দেওয়ার জন্য হাত তুলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, রোহিত হাজরা হাত তুলে আছে, দেখি বলো। হ্যালো, না রোহিতের কথা শোনা যাচ্ছে না। রোহিত মাইকটা অন করতে হবে। ঠিক আছে রোহিত, তুমি মাইকটাকে অন করে নিলে আবার হাত তুলো, তোমায় নেওয়া হবে। আচ্ছা, স্বর্ণদীপকে দেখি। বলো স্বর্ণদীপ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? একদম স্পষ্ট, বলো। স্যার বলছি কি, অনেক সময় আমরা যে মানে এটা কাঁচ হয়, মানে যার পেছনে হাত দিলে আর কি, মানে হাতে আঙুলের যে পোর্শনটা যাচ্ছে মানে কাঁচের পিছনে রাখি, সেটা কাঁচ থেকে একটু পাশে সরে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে মানে ওইটা কেন হয় এটাই হচ্ছে জানতে চাইছি। প্রতিফলনের থেকে ওটা প্রতিসরণের জন্য হয়। ওটা আমরা যখন প্রতিসরণ জায়গাটা পড়বো, ওখানে একটা জায়গা আছে দেখবে, রেক্ট্যাঙ্গুলার গ্লাস, আই মিন আয়তকার কাচের স্ল্যাব, আয়তকার কাচের স্ল্যাবের একটা জায়গা আছে। তো সেই জায়গাটা যখন আমরা করবো তখন তুমি দেখতে পারবে কেন এটা একটু সরে যায় বলে মনে হয়, ঠিক আছে। আর স্যার হেড মিররটা কি কাজে ব্যবহার করা হয়, আর হেড মিররটা মানে ওটা জিনিসটা কি? হেড মিরর মানে কোনটার কথা বলছো বলো তো? মানে ওই দাঁতের চিকিৎসার সময় যে মানে একটা অবতল দর্পণ ব্যবহার করা হয় ডেন্টিস্টরা, কারণ ধরো যদি দাঁতে প্রবলেম থাকে, দাঁতটাকে তো তুলতে হয়, এবার ওখানে অনেক শিরা থাকে, ভুলভাল তুলে দিলে রক্ত ফক্ত বেরিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাতে ওই জায়গাটাকে বড় করে দেখা যায়, একটু ম্যাগনিফাই করে দেখা যায়, সেই কারণে ওরা এই অবতল দর্পণ ব্যবহার করে। কারণ অবতল দর্পণ যখন তুমি খুব কাছে বস্তুকে রাখবে, তুমি প্রতিবিম্বটা বেশ বড় পাবে এবং সোজা দেখতে পারবে। তো ওই অবতল দর্পণ এই জন্য ব্যবহার করে।
আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর এখন আপাতত কারোর প্রশ্ন দেখছি না। প্রতিসরণের পার্টটা আর একবার বুঝিয়ে দিন। কি বোঝাবো মৌ, সেটা তো বলতে হবে। কি বুঝতে চাইছো? তোমার এতক্ষণ আমাদের চ্যাটটা খোলা ছিল না। যেটা বুঝতে চাইছো সেটা লিখে দাও, সেটা নিশ্চয়ই আর একবার বুঝিয়ে দেবো। যতক্ষণ মৌ লিখছে ততক্ষণ আমি আরেকটা জিনিসও বলে দিই। কেউ কি এখানে তোমাদের মধ্যে বলতে পারবে উত্তল দর্পণ কখন সদ্বিম্ব তৈরি করবে? উত্তল দর্পণ নর্মালি দেখো অসদ্বিম্বই তৈরি করছে, কিন্তু কেউ কি বলতে পারবে কখন উত্তল দর্পণ সদ্বিম্ব তৈরি করবে? এটা হলো প্রশ্ন। কখন সদ্বিম্ব তৈরি করবে উত্তল দর্পণ? দেখি কে কে হাত তুলছে। না, কারোর হাত নেই এই প্রশ্নে, তাহলে সবাই মোটামুটি চাপে আছে। তো উত্তল দর্পণ সাধারণত অসদ্বিম্বই তৈরি করে, যেটা আমরা দেখলাম, কিন্তু সদ্বিম্ব তৈরি করে একটাই কেসে, সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যে উত্তল দর্পণ, এই তো, এবার এই ধরো মেরু, এই ধরো ফোকাস, এই ধরো বক্রতা কেন্দ্র, ঠিক আছে? এবার যদি ধরো একটা অভিসারী রশ্মি উত্তল দর্পণের উপর পড়ছে, যারা আজকে উত্তল দর্পণ না থাকলে একটা বিন্দুতেই ফোকাসের আগে একটা বিন্দুতে মিলিত হয়ে যেত। তো অভিসারী রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণের ফোকাসের আগে মিলিত হয়ে যেত, তাহলে তারা লেন্স কর্তৃক প্রতিফলনের পর দেখা গেছে একটা বিন্দুর উপর মিলিত হয়। তো এটা হয়ে গেল প্রতিবিম্ব। তো এটাকেই আমরা বলে থাকি সদ্বিম্ব। তার মানে অভিসারী রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণের ফোকাসের আগে মিলিত হতো, তবে উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের উপর সদ্বিম্ব তৈরি করত। ঠিক আছে, এটাই কিন্তু। তবে এখানে এটাও ম্যাটার করছে যে যেন ওদের অভিসারী রশ্মিটা ফোকাসের মধ্যেই পড়ে। যদি অভিসারী রশ্মিটা ধরো এরকম হয় যে এখানে গিয়ে মিলতো, মানে ফোকাসের পরে, তখন কিন্তু আবার সেই অসদ্বিম্বই হতো। তো এই একটা কেসে উত্তল দর্পণ সদ্বিম্ব করে। জানিয়ে রাখলাম, লিখে নিতে পারো, মাথায় রাখতে পারো, কাজে লেগে যেতেও পারে। তবে হ্যাঁ, মাধ্যমিক সাজেশনের মধ্যে পড়ছে না, আর জানিয়ে রাখলাম। যাই হোক, এবার একটু প্রতিসরণের পার্টটা একটু চট করে আমরা দেখে নিই। প্রতিসরণের পার্টটার মধ্যে আমাদের যে জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তো এই হলো প্রতিসরণ। প্রতিসরণ আমরা জানি যে যখন মাধ্যমের পরিবর্তন হয় তখনই প্রতিসরণ হয়ে থাকে। যে ধরো এরকম একটা আলো আসলো, এই হলো অভিলম্ব, এই আপতিত রশ্মি, ঠিক আছে, এবং আলোটা এখানে এসে বেঁকে গেল। ওর যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু বেঁকে গেল। তো এই আলোর যে বেঁকে যাওয়াটা মাধ্যমের পরিবর্তনে, এটাকেই আমরা বলে থাকি হলো প্রতিসরণ। ঠিক আছে, তো আলোর বাঁক কেন? মাধ্যমের পরিবর্তনের জন্য আলোর বাঁক। তো এইটা ধরো মাধ্যম 1, এটা ধরো মাধ্যম 2, এই কোণটা আপতন কোণ, এই কোণটা প্রতিসরণ কোণ। এবং এই সংক্রান্ত প্রতিসরণের দুটো সূত্র আছে, তোমরা জানো। 1 নম্বর সূত্র কি বলছে? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অভিলম্ব, এবং মানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা সকলে একই সমতলে থাকে। তো এই সমতলেরটা হলো 1 নম্বর সূত্র, এই প্রতিসরণের সূত্রটা মাথায় রাখবে। আর 2 নম্বর সূত্র কি? যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, মানে সাইন আই বাই সাইন আর, এটা ধ্রুবক হয় শুধু বললে হবে না। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ধ্রুবক হবে, এই কথাটা বলতে হবে। নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এবং নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে এটা ধ্রুবক অবশ্যই, কিন্তু কখন? যখন আলোর বর্ণটা ফিক্সড, আলোর বর্ণ আর মাধ্যম দুটির প্রকৃতি। মানে ধরো লাল আলো ফেললে যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ পাবে, তার জন্য যে তুমি ধ্রুবক মানটা পাবে, নীল আলো ফেললে কিন্তু সেটা পাবে না। বা জল আর কাচের ক্ষেত্রে তুমি যে মানটা পাবে, জল আর বায়ুর ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পাবে না। তার মানে মাধ্যম দুটিকেও অপরিবর্তিত থাকতে হবে এবং আলোর বর্ণটাকেও, এটাই কন্ডিশন। এবং এটাকেই আমরা বলে থাকি, এই সেকেন্ড লটাকেই আমরা বলে থাকি স্নেলের সূত্র। স্নেলের সূত্র। এবার এই ধ্রুবকটার ব্যাপারে জানবো আমরা, তার আগে মই দেখি কি লিখেছে। সমতল দর্পণের, উত্তল দর্পণের, অবতল দর্পণকে চিনব কিভাবে? আর স্যার সমতা, উত্তল, অবতল দর্পণের মান। আচ্ছা, ওই প্রশ্নটা যে কি করে দর্পণকে চিনবো, দেখো খুব সোজা উত্তর। যে যদি তুমি সমতল দর্পণের খুব কাছে তোমার আঙুলটাকে রাখো, তাহলে তুমি তোমার আঙুলটাকে সমান সাইজের দেখবে, যেমন তুমি তোমার নিজের আয়নায় দেখে থাকো। তোমাকে যেমন দেখতে, তোমার শরীরের শেপ যেরকম, তুমি সেরকমই দেখো। অবতল দর্পণের সামনে তুমি যদি তোমার আঙুলটাকে রাখো, তুমি তোমার আঙুলটাকে বড় দেখবে, কারণ অবতল দর্পণ কি করে? অবতল দর্পণ খুব কাছে অবস্থিত বস্তুর একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে দেয়। আর উত্তল দর্পণের খুব সামনে তুমি যদি আঙুলটা রাখো, তাহলে তুমি আঙুলটাকে ছোট দেখবে, ব্যাস। তো
ছোট দেখলে উত্তল দর্পণ, বড় দেখলে অবতল দর্পণ এবং সমান দেখলে সমতল দর্পণ। শুধু এটাই লিখে দিতে হবে, আমাকে আঙুলটাকে খুব কাছে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর আগে ছিল স্যার আরেকবার কোয়েশ্চেনটা বলবেন? আচ্ছা, কে যেন আবার আরেকবার কোয়েশ্চেন বলতে বলেছিল। যাই হোক, কোয়েশ্চেনটা আলোচনা অনেক আগেই হয়ে গেছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম আমি, তো এটা হলো স্নেলের সূত্র, যেটা আমি বললাম যে আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক যখন আলোর বর্ণ আর মাধ্যম দুটি অপরিবর্তিত থাকছে। এবার এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকেই আমরা বলি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই ধ্রুবকটাকেই আমরা বলি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, প্রতিসরাঙ্ক বলার আগে একটু লঘু মাধ্যম আর ঘন মাধ্যম সম্বন্ধে বলে দিই। লঘু মাধ্যম আর ঘন মাধ্যম। লঘু মাধ্যম বলতে কি বোঝায়? যেখানে আলোর বেগ তুলনামূলকভাবে বেশি, সেটাকে আমরা বলে থাকি আলোকীয় লঘু মাধ্যম। শুধু লঘু মাধ্যম বলাটাও ভুল, এটা বলা উচিত আলোকীয় লঘু, কারণ এটা আমরা আলোর বেগের উপর বেস করে আমরা আমাদের সংজ্ঞাটা দিচ্ছি। একইভাবে আলোকীয় ঘন মাধ্যম কাকে বলবো? যেখানে আলোর বেগ তুলনামূলকভাবে কম, তাকে আলোকীয় ঘন মাধ্যম। ব্যাপারটাকে এভাবে ভাবতে পারো, একটা রাস্তায় যদি ভিড় বেশি থাকে তাহলে সেখান দিয়ে তুমি স্পিডে যেতে পারবে না, তার মানে সেটা আলোকীয় ঘন মাধ্যম। তার মানে ঘন মাধ্যমে স্পিড কম, আর আলোকীয় লঘু মাধ্যম মানে যেখানে স্পিড বেশি, রাস্তায় ভিড় কম, লোক কম, স্পিড বেশি, এইভাবেও ভাবতে পারো। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো মনে রাখবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে যদি আলোটা লঘু থেকে ঘনতে যায়, তো আলোটা এই পড়লো, ওর যাওয়ার কথা ছিল কিন্তু এরকম স্ট্রেট, কিন্তু বেঁকে যাবে। লঘু থেকে ঘনতে গেলে কি হয়? অবিলম্বের দিকে বেঁকে যায়। ঠিক আছে, তো এইটা যদি আই হয়, এটা যদি আর হয়, দেখো স্বাভাবিক এটা বেঁকে গেছে, তার মানে আরটা ছোট। তো এখানে চ্যুতিটা কত হয়? চ্যুতি মানে কতটা বেঁকে গেল, মানে এই কোণটা কত। দেখো এইটা আই ছিল, আই থাকলে এই পুরোটাও নিশ্চয়ই আই, এইটুকু আর, তার মানে বাকিটা কত? আই মাইনাস আর। ঠিক আছে, আর ঘন থেকে লঘুতে গেলাম, যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে এইটা ঘন থেকে লঘুতে গেল, যাওয়ার কথা এরকম, কিন্তু অবিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যাবে। তারপরে এবার কিন্তু দেখো আরটা বড় হয়ে গেল। তো এবার যে চ্যুতি হয়, চ্যুতি মানে যতটা বেঁকে গেল, এই যে এটাকে আমরা বলে থাকি হলো চ্যুতি। যে এইটা যাওয়ার কথা ছিল কিন্তু এতটা বেঁকে গেল, তার মানে এটা চ্যুতি। পুরোটা আর, এইটুকু তো আই, দেখো বিপ্রতীপ কোণ, তার মানে বাকিটা হলো আর মাইনাস আই। মানে চ্যুতি বার করার জন্য আপতন কোণ আর প্রতিসরণ কোণের বিয়োগফল বার করতে হবে, যে বড় তার থেকে ছোটকে বিয়োগ করে দাও। দেখো ঘন থেকে লঘুতে গেলে আমি আর মাইনাস আই করছি, মানে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। লঘু থেকে ঘনতে আসলে আমি আই মাইনাস আর করছি, মানে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। ক্লিয়ার? তো এইটা একটু এই ঘন মাধ্যম আর লঘু মাধ্যম জানা দরকার ছিল এই ধ্রুবকটা বোঝার জন্য। তো যে ধ্রুবকটার কথা বলছিলাম সেটাকে আমরা বলে থাকি প্রতিসরাঙ্ক, তোমরা জানো। এই প্রতিসরাঙ্ক খুব সোজা ভাষায় আমি যদি বলতে চাই, প্রতিসরাঙ্ক আসলে না এই আলোকীয় ঘনত্বের পরিমাপক। এটা হয়তো তোমরা কোথাও শোনোনি বা শুনে থাকতেও পারো, যে তোমরা এটা বুঝতে পারবে যে প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তার মানে ওই মাধ্যমটা আলোকীয়ভাবে বেশি ঘন, এবং প্রতিসরাঙ্ক যদি কম হয় তাহলে ওই মাধ্যমটা আলোকীয়ভাবে লঘু। কারেক্ট? তো প্রতিসরাঙ্কটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এই প্রতিসরাঙ্ক আবার দু রকমের হয়, একটাকে আমরা বলি পরম প্রতিসরাঙ্ক এবং আরেকটাকে আমরা বলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? পরম প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমে, ধরো মিউ জলের যদি বার করতে চাই, সেটা হলো সি বাই ভি জল। তার মানে কি? সি মানে হলো শূন্যস্থানে আলোর বেগ, আর ভি জল মানে হলো জলে আলোর বেগ। তার মানে শূন্যস্থানে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগের অনুপাতকে আমরা বলি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এখান থেকে একটা জিনিস দেখো, বুঝতেই পারছো, মিউ প্রপোর্শনাল টু 1/v, মানে মিউ এর সাথে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে যত বেগ বাড়বে প্রতিসরাঙ্ক কমবে। ঠিক আছে, স্বাভাবিক না? আমি তো বললাম প্রতিসরাঙ্ক আলোকীয় ঘনত্বের পরিমাপক। যদি কোনো মাধ্যম ঘন হয় তার মানে মিউটাও বেশি হবে, মিউ বেশি হলে, ঘন হলে স্পিডটা কি হওয়া উচিত? কম হওয়া উচিত। তা মিউ বেশি হলে স্পিড কম, মিউ বেশি হলে ভি কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এই অনুযায়ী আমরা বলতে পারি শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ অফ শূন্য মাধ্যম, তাহলে সি বাই ভি অফ শূন্য মাধ্যম। তা শূন্য মাধ্যমে তো একটা সি, তো সি বাই সি, তার মানে 1, তাই না? আর দেখো ভি সবসময় সি এর থেকে ছোট হবে। নিচে যে আমি হরে যে ভিটাকে লিখেছি এটা সি এর থেকে সবসময় ছোট হবে, কারণ কোনো মাধ্যমেই আলোর বেগ শূন্যস্থানের থেকে বেশি নয়, তাই আমরা জানি। তার মানে মিউ কিন্তু সবসময় একের থেকে বড় হবে, শুধুমাত্র শূন্যস্থানের ক্ষেত্রে 1 হবে, বাকি সবসময় পরম প্রতিসরাঙ্ক একের থেকে বড় হবে। ক্লিয়ার? এবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো আমরা দুটো মাধ্যমের মধ্যে তুলনা করি। যেমন ধর আমি লিখি ডাব্লু মিউ জি। তার মানে কি? ডাব্লু মানে আমি বলতে চাইছি ওয়াটার, জি মানে আমি বলতে চাইছি গ্লাস।
তো ওয়াটার মিউ গ্লাস, তার মানে হলো জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এটাতে অনেকের একটুখানি মানে গোলায় কনফিউশন থাকে, ভালো করে বুঝে নাও। জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, মনে রাখবে যে আগে আছে তার সাপেক্ষে দেখছো, যে পরে আছে তাকে, প্রতিসরাঙ্ক। এবং এই ক্ষেত্রে আলোটা কিভাবে যাচ্ছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি যার সাপেক্ষ দেখছো, মানে তুমি জলের সাপেক্ষে দেখছো, তো জল থেকে আলোটা যাচ্ছিল, তার মানে এই দিকটা হলো জল আর এই দিকটা হলো কাচ, মানে এই জল থেকে আলো গেল। এবার জল থেকে কাচ সাধারণভাবে একটু ঘন, তার মানে লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বেঁকে যাবে, ও যার কথা এরকম একটু এদিকে বেঁকে যাবে। তো যখন এই অবস্থায় যাচ্ছে তখন কিন্তু আমার ডাব্লিউ মিউজি দরকার হচ্ছে, মানে যেটাই যাচ্ছে কাচ, যেখান থেকে আসছে জল, তাই জন্য জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এই ডাব্লিউ মিউজিকে আমি লিখতে পারি মিউ জি বাই মিউ ডাব্লিউ, মানে কাচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। কাচের মিউ বাই জলের মিউ। ক্লিয়ার? কাচের মিউ বাই জলের মিউ, তার মানে যেখানেই তোমাকে যদি এরকম বলে এ মিউ বি, তার মানে তুমি কি বলতে পারো, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে এই যার মাপছো তাকে উপরে, যার সাপেক্ষে মাপছো তাকে নিচে। ক্লিয়ার? মিউ বি বাই মিউ এ, এটাই আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবং দেখো আমরা একটু আগেই দেখেছি মিউটা ভি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে মিউ বি বাই মিউ একে আমি লিখতে পারি না ভি এ বাই ভিবি, কারণ উল্টে দিলাম, উল্টে দেখুন পাল্টে গেছে। এটা প্রশ্নচিত্র ট্যাগলাইন ছিল মানে, যাই হোক এখানে আমি বিজ্ঞাপন করছি না, আমার জাস্ট মনে পড়লো বললাম। তো মিউ বি বাই মিউ এ ওটা হলো ভি এ বাই ভিবি, কারণ উল্টে দেখুন পাল্টে গেছে। ক্লিয়ার? তো এইটা হলো আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে বেগের সম্পর্ক। এই জিনিসটাকে মাথায় রাখবে যে যে আগে আছে তার সাপেক্ষে মাপছো, যে আছে তাকে, এবং যে যার সাপেক্ষে মাপছো সেখান থেকে আলোটা আসছে, যে পরে আছে তার মধ্যে। এই হলো মোটামুটি বিষয়। আচ্ছা, কি বলেছে এখানে, কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত ও নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল। ওটা কাচের স্ল্যাব আসলে আমি বলবো, এখনো কাচের স্ল্যাবে আসেনি। ঠিক আছে, তো এই মোটামুটি হলো বিষয়। এইগুলো আমাদের মোটামুটি প্রতিসরণের ক্ষেত্রে জানতে হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে। যেমন আমি তোমাদের বলি, জলের মিউটা না একটু মনে রাখতে পারো 4/3, আর কাচের মিউটাও মনে রাখতে পারো 3/2, মানে আমার মনে আছে বলে আমি সবাইকে বলি, মনে রাখলে ভালো। এবার দেখো তুমি যদি করো ডাব্লিউ মিউ জি, তাহলে এর ভ্যালু কি আসবে, মিউ জি বাই মিউ ডাব্লিউ, তাই তো, মানে এটা বাই এটা, তো তার মানে হচ্ছে 3/2 বাই 4/3, মানে এটা হচ্ছে 9/8। তাই নিশ্চয়ই এটা একের থেকে বড়, দেখো লব হরের থেকে বড় মানে ভগ্নাংশ একের থেকে বড়। আচ্ছা, যদি আমি এবার উল্টো করি জি মিউ ডাব্লিউ মানে কি, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, মানে আলোটা কাচ থেকে জলে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তখন কিন্তু তুমি লিখবে মিউ ডাব্লিউ বাই মিউ জি, তখন হবে 4/3 বাই 3/2, তখন হবে 8/9। এটা কিন্তু আবার একের থেকে ছোট, তার মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু একের থেকে বড় বা ছোট যা ইচ্ছা হতে পারে, ওটা ম্যাটার করছে না। পরম প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বড় হবে, এই কনসেপ্টটাও যেন মাথায় থাকে। ঠিক আছে, তো এই মোটামুটি কিছু বেসিক জিনিস ছিল প্রতিসরণের, যেগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, এবার একটু কাচের স্ল্যাবটা বলি, তার আগে একটা অন্বিতা হাত তুলছে, একটু তার প্রশ্নটা নিয়ে নেব। হ্যালো স্যার, বলো। শুনতে পাচ্ছেন? বলো। লাল বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মির কম্পাঙ্ক, গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? আচ্ছা, যেটা আমি বলে দিই, যখন প্রশ্নটা করলে এই প্রসঙ্গে আমি বলে দিই, প্রতিসরণ যখনই হবে, ব্যাপারটা লাল নীল বলে কথা না, প্রতিসরণ যখনই হবে, তোমরা সকলেই মনে রেখে দাও, প্রতিসরণ হলে আলোর কম্পাঙ্ক সবচেয়ে বড় কথা হলো অপরিবর্তিত থাকবে, কম্পাঙ্ক আনচেঞ্জড। ঠিক আছে, তুমি যে বর্ণেরই নিয়ে নাও, তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ এই দুটোর পরিবর্তন হবে। কারণ মনে রাখবে ভি ইজ ইকালস টু এফ ল্যামডা, ভিটা হলো আমার বেগ, ঠিক আছে, এফটা হলো আমার কম্পাঙ্ক, এবং ল্যামডাটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। হয়তো অনেকে এটা জানতে পারো। তো এবার যেহেতু দেখো প্রতিসরণের ফলে কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখনই প্রতিসরণ হচ্ছে মানে কি, মাধ্যমের পরিবর্তন হচ্ছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসছে, তা মাধ্যমের পরিবর্তনে তো বেগের পরিবর্তন হবেই, কেউ আলোকীয় ঘন, কেউ আলোকীয় লঘু। তো যেহেতু বেগের চেঞ্জ হচ্ছে, তাই তরঙ্গ দৈর্ঘ্যও চেঞ্জ হবে। তাই জন্য বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য মানে ভি এবং ল্যামডা দুটোই চেঞ্জ হবে। এবং কিভাবে চেঞ্জ হবে সেটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি, যে ধরো তুমি যদি লেখো এ মিউ বি, তাই তুমি লিখবে মিউ বি বাই মিউ এ,
এবং এটা মানে কি VA বাই VB, ঠিক উল্টো, মানে A মাধ্যমের বেগ বাই B মাধ্যমের বেগ, ঠিক আছে। আর যেহেতু V দেখো V বাড়লে ল্যামডাকেও বাড়তে হবে, কারণ F তো চেঞ্জ হচ্ছে না। V যদি বাড়তে হয়, V এর মান বাড়ে, তাহলে ল্যামডার মান এখান থেকে বাড়বে, তার মানে V বাড়লে ল্যামডাও বাড়ে, তার মানে V আর ল্যামডার মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে, তার মানে মিউ এর সাথেও ল্যামডার একটা কোথাও গিয়ে জানো ব্যস্তানুপাতিক সম্পর্ক চলে আসছে, তার মানে এটা কিন্তু ল্যামডা A বাই ল্যামডা B। এই হলো ব্যাপার, বুঝতে পারলে তাহলে কি কি চেঞ্জ হবে আর কি কি হবে না? হ্যাঁ স্যার। একদম ঠিক আছে। তো অর্ণিতার প্রশ্ন ডান। তো আমরা মোটামুটি আমাদের এই পার্টটাও দেখে নিলাম। আচ্ছা, কাচের স্ল্যাব নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, কাচের স্ল্যাবের ব্যাপারটা একটু বলে দিই। কাচের স্ল্যাবের ব্যাপারটা হলো, এই যদি একটা কাচের স্ল্যাব ধরে নাও, ঠিক আছে, এই কাচের স্ল্যাবের মধ্যে আলোটা এরকম পড়লো, আলোটা এরকম পড়ার পর এবার এখানে একটা অভিলম্ব আঁকি, তাহলে এটা হলো আমাদের আপাতন কোণ। এবার ধরো এইদিকে আছে বায়ু, এইদিকে আছে কাচ, আবার এইদিকে আছে বায়ু, তাহলে বায়ু থেকে কাছে ঢুকছে মানে কি লঘু থেকে ঘনতে ঢুকছে, ঠিক আছে, বায়ু থেকে কাছে যাচ্ছে মানে লঘু থেকে ঘনতে ঢুকছে। তো তারপর তার লঘু থেকে ঘনতে ঢোকার সময় কি হবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, ওর যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু বেঁকে যাবে একটু এইদিকে, ঠিক আছে, এটা হয়ে গেল। আর এইখানে এসে আবার একটা অভিলম্ব আঁকতে হবে, তারপরে আবার কি হবে, এবার ঘন থেকে লঘুতে আছে, তার মানে অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যাবে, মানে যাওয়ার কথা এরকম কিন্তু একটু বেঁকে গিয়ে হালকা এরকম যাবে, ঠিক আছে। এবার দেখো এইটা যেহেতু আর হয়েছে, এটাও আর হবে অবভিয়াসলি, তার মানে এই আপতন কোণটাও আর। তো যেমন এটা আয়ের জন্য আর হয়েছিল, এটা আর এর জন্য কিন্তু এটা আবার আই হবে, তার মানে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয় কাচের স্ল্যাবে, মনে রাখবে, আপতন কোণ আর নির্গমন কোণ এরা দুজন সমান। তো আলটিমেটলি দেখো ব্যাপারটা কি হলো, আমি যখন ছবিটা আঁকলাম যে আপতিত রশ্মি আর যে নির্গত রশ্মি এরা কিন্তু সমান্তরাল। চ্যুতি কখনো আমরা বলি জানো, আমরা বলি যখন ধরো রশ্মিটা এরকম যাচ্ছিল এবার এরকম যাচ্ছে, ওর পুরো দিকই পরিবর্তন হয়ে গেল। বাট যদি রশ্মিটা এরকম ছিল এবং যাচ্ছে এরকম, তার মানে ও কিন্তু জাস্ট পাশে সরলো, ওর দিক কিন্তু একই আছে, তাই জন্য কাচের স্ল্যাবের ক্ষেত্রে চ্যুতিটা শূন্য। তো যদি চ্যুতি শূন্য কেন মানে প্রশ্ন করে, তোমরা এই ডায়াগ্রামটা আঁকবে, তোর ক্ষেত্রে কি হয়, এখানে একটা পার্শ্ব সরণ হয়, পার্শ্ব সরণ, ঠিক আছে। তো কাচের স্ল্যাবের মধ্যে আলোর পার্শ্ব সরণ হয়ে থাকে, এবং সেটাই ওই প্রশ্নের উত্তরে একজন প্রশ্ন করেছিল যে ওই মাঝে মাঝে আয়নার পেছনে হাতটা রাখলে কেন সরে যায় মনে হয়, ওই তখন ওখানে প্রতিসরণটা বেশি হয়, কারণ আয়নাটা বেশ মোটা হয়, তো কাচের স্ল্যাবটা, তো ওখানে প্রতিফলন মানে দেখো একটা সিম্পল আয়না হলে পেছনের উপর প্রলেপ আর আলো প্রবেশ করতে পারবে না, কিন্তু মোটা আয়না হলে কিন্তু উপর প্রলেপটা হয়তো এখানে আছে, এইখানে কিন্তু আলো প্রবেশ করতে পারছে। এই দেখো আমি বলছি এরকম আয়নাটা ধরো, এই যে এটা আয়নার সামনে, এটা আয়নার পেছনে, বেশ মোটা আয়না, তো রূপর প্রলেপ হয়তো এখানে আছে, কিন্তু এখান থেকে তো ঢুকে এই রাস্তায় তো যেতেই পারবে, তখন যখন প্রতিসরণটা হবে তখন আলোটা এরকম সাইড দিয়ে হালকা বেঁকে যাবে, তো তোমার আঙুলটা ওখানে একটু সাইডে হালকা ডিসপ্লেস হয়ে গেছে, সরণ হয়ে গেছে, এটাই হলো কারণ, পার্শ্ব সরণ, ঠিক আছে। তো এখানে চ্যুতিটা শূন্য। এবং আরেকটা জিনিস এই ক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের যে কাচের স্ল্যাব আছে যে পার্শ্ব সরণ, এই পার্শ্ব সরণ দু তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর আপতন কোণের মান আই, তার উপর। 2 নম্বর কাচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ, তার উপর। আর 3 নম্বর হলো কাচের স্ল্যাবের বেধ। এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। জিনিসগুলোকে আরো ডিটেলে ক্লাস 12-এ গিয়ে জানতে পারবে, ফর্মুলা টর্মুলা সমস্ত কিছু, বাট এখন আপাতত এইটুকু জানলেই হবে। এই তিনটে জিনিসের উপর পার্শ্ব সরণের মানটা কিন্তু নির্ভর করে থাকে। আচ্ছা, এখানে 2-3টে প্রশ্ন আছে, একটু দেখে নিই। আচ্ছা, একটু ওপরে তোলো। আচ্ছা, মৌয়ের প্রশ্ন উত্তর দিলাম, তারপরে বলছে স্যার আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা, কি বুঝিয়ে দেবো আরেকবার মৌ বলো, তাহলে বোঝাচ্ছি। আচ্ছা, নিচে নামো। রোহিত প্রশ্ন করেছে স্যার প্রিজমের ন্যূনতম সূত্র। আচ্ছা, প্রিজমে যাবো, এরপর আমি বুঝিয়ে দেবো তখন। স্নেলের সূত্রটা আরেকবার বলবেন? আচ্ছা, স্নেলের সূত্র বলে দিচ্ছি। স্নেলের সূত্র আমাদের এখানে আমি বলেছিলাম যে এইটা হলো স্নেলের সূত্র, যে যদি এই আপতন কোণের সাইন ও কোনো প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, কখন? সবসময় না। একই আলোর বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতি যদি নির্দিষ্ট থাকে, তখন আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক হয়, এটাকেই আমরা স্নেলের সূত্র বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, মৌ দেখি হাত তুলেছে, মৌয়ের প্রশ্নটা নিয়ে নেব, বলো।
স্যার ক্লাসের স্ল্যাবের আগে যেটা বুঝিয়েছিলেন সেটা। গ্লাস স্ল্যাবের আগে, দাঁড়াও 1 মিনিট, কেটে দিও না। গ্লাস স্ল্যাবের আগে তো আমি কি বোঝালাম? এই যে এই বেগ, স্যার কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এটা? না স্যার, এর আগে। এর আগে তো আমি প্রতিসরাঙ্ক বুঝিয়েছিলাম মনে হয়। হ্যাঁ স্যার, এটাই। প্রতিসরাঙ্কে দেখো দুটো প্রতিসরাঙ্ক ছিল, একটা পরম প্রতিসরাঙ্ক, একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কোনটা বলবো, পরমটা না আপেক্ষিকটা, না দুটোই? স্যার দুটোই বলে দিন। ওরে বাবা, আচ্ছা দাঁড়া, আমি একটু পর বলছি তাহলে, একটু প্রিজমটা পড়িয়ে নিই, ঠিক আছে? একটু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করার পর শেষে সুযোগ থাকলে আবার বলবো, কেমন? আবার কোয়েশ্চেন অ্যান্সারও করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আসবো মৌ, ওটাই চিন্তা করো না। আশা করি হয়ে যাবে। আমরা প্রিজমটা বুঝিয়ে তারপর কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করতে বেশিক্ষণ লাগবে না, কারণ আমরা যেহেতু আমরা থিওরিগুলো কনস্ট্যান্ট পরপর দেখে থাকছি না, তো কোয়েশ্চেন অ্যান্সারটা খুব ফাস্টই হয়ে যাবে আমার বিশ্বাস, ঠিক আছে? আর আমরা সমস্ত প্রশ্ন উত্তর দেখবো না, আমরা প্রতিসরণ এবং প্রিজম অবধি প্রশ্ন উত্তরগুলোকে দেখবো। আচ্ছা, একটু প্রিজমের পার্টটা বলে দিই। তো প্রিজমের পার্টটা আমি একটা প্রিজম এনেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা তো দেখেওছো অনেকে, তো আমার কাছে একটা ছিল প্রিজম, তো আমি এনেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এই হলো প্রিজম, ঠিক আছে? দেখো এরকম দেখতে হয় প্রিজমটাকে। তো দেখো দুটো ট্রায়াঙ্গুলার সারফেস আছে, দুটো ত্রিভুজাকার তল, এই যে এইটা, এই সামনেরটা আর এই পেছনেরটা, দুটো ত্রিভুজাকার তল। তো বেসিক্যালি ঠিক আছে, এবার আমি একটাই কেন আঁকলাম, কারণ তুমি যখন প্রিজমটাকে দেখবে, তুমি যখন তুমি একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজই দেখতে পারবে, আর কিন্তু কিছু দেখতে পারছো না। আমরা শুধু এই ফ্রন্ট ভিউটাকেই আঁকি, তাই জন্য আমরা প্রিজম একটা ত্রিভুজ আঁকে দিই, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কিন্তু ওরকম নয়, দুটো ত্রিভুজ আছে এরকম। আর কি আছে দেখো, 3টা আয়তকার তল আছে, এই একটা তল আয়তকার, এই একটা আয়তকার তল, আর এই নিচেই ভূমিটা একটা আয়তকার তল। আমি জানি দেখতে সমস্যা হতে পারে, বাট আমি আরেকটু কাছে এনে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একটা আয়তকার তল, এই একটা আয়তকার তল, আর এই হলো ভূমিটা, এই 3 নম্বর আয়তকার তল। তো টোটাল 5টা তল আছে। তো দেখো এইখানে তুমি যদি একটা আয়তকার তল দেখতে পারো, এইখানে একটা আয়তকার তল দেখতে পারবে, আর এই নিচের ভূমিটা। তো দুটি ত্রিভুজাকার এবং 3টে আয়তকার তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই বলে প্রিজম। তাই জন্য আমি সবসময় বলি, জিনিসটা বুঝলে সবসময় সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন হয় না, ঠিক আছে? ডেটা মানুষ ভুলে যেতে পারে, এই পরীক্ষা ওই পরীক্ষা, এই ডেটা ওই ডেটা, এটার মান কত ওটার মান কত, বাট কনসেপ্টটা কিন্তু আসল, ঠিক আছে? তো বোঝা গেল এটা প্রিজম। এবার তাই জন্য আমরা প্রিজম আঁকি কেন, আমরা শুধু একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা শুধু ফ্রন্ট ভিউটাকে আঁকি, ঠিক আছে? আচ্ছা, প্রিজমের ক্ষেত্রে বেসিকগুলো জানো তোমরা। এই হলো একটা প্রতিসারক ধার, এই যে দুটো আয়তকার তল আছে তাকে আমরা বলি প্রিজমের প্রতিসারক তল, ঠিক আছে? এইটাকে আমরা বলি প্রিজমের ভূমি। এবং এই যে প্রিজমের যে একটা সামনে ট্রায়াঙ্গেল আছে, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটাকেই বলি আমরা প্রিজমের ছেদ, ঠিক আছে? প্রিজমের প্রধান ছেদ, মানে সামনে থেকে দেখলে আমরা যেটা দেখতে পাই, প্রিজমের প্রধান ছেদ। এবং এই প্রসঙ্গে যে কোণটা এখানে তৈরি হয় তাকে বলে প্রিজমের প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ, ঠিক আছে? আচ্ছা, প্রিজমের একদম বেসিক প্রপার্টিটা কি? একটা প্রিজমের একদম বেসিক প্রপার্টি হলো, প্রিজমের উপর ধরো আলো পড়লো, এই তুমি একটা লম্ব আঁকলে, এখানে আলোটা এরকম বেঁকলো, আবার এখানে একটা লম্ব আঁকলে, এই তো এইভাবে প্রিজমের মধ্যে আলোটা যায়। তো প্রিজমের মধ্যে আপতিত রশ্মি যেটা সবসময় ভূমির দিকে বেঁকে যায়, এটা হলো প্রিজমের বেসিক প্রপার্টি। ভূমির দিকে বেঁকে যায়, এটা হলো প্রিজমের একটা বেসিক প্রপার্টি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কিছুটা চ্যুতি হয়, ওই চ্যুতির মানটা আমাদের বার করতে হয়, এবং সেই প্রমাণটাও আমাদের দরকার। সেই প্রমাণটা আমি দেখিয়ে দিই, ঠিক আছে? ধরো এই রশ্মি পড়লো, এই আমি অভিলম্ব আঁকলাম, তারপর রশ্মিটা এরকম গেল, এই তলে আবার যখন প্রতিসরণ হবে আবার অভিলম্ব আঁকলাম, ঠিক আছে? ব্যাপারটা কি দেখো, এটা তো বায়ু, এটা তো কাচ, এবং এটা আবার বায়ু। তো যখন লঘু থেকে ঘনতে যাচ্ছে, ওর যাওয়ার কথা কীরকম ছিল? ওর যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু এই যে আমি একটু লাল কালি দিয়ে আঁকছি, ওর যাওয়ার কথা এরকম ছিল, কিন্তু যেহেতু লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়, তাই জন্য দেখো অবিলম্বের দিকে বেঁকে গেল, খানিকটা এদিকে বেঁকে গেল, এইদিকে গেল, তারপর আবার ঘন থেকে লঘুতে, মানে ওর যাওয়ার কথা এরকম, কিন্তু যেহেতু ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরের দিকে সরে যায়, তাই জন্য এরকম চলে গেল, বোঝা গেল? এবার আমরা মাপবো প্রিজমের চ্যুতি। তো চ্যুতি মাপার জন্য আমাকে মনে করতে হবে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি তাদের মধ্যে কত কোণ হচ্ছে, মানে এই কোণটাকে, বুঝতে পেরেছো? যে এই কোণটাকে আমরা বলে থাকি চ্যুতি, ডেল দিয়ে প্রকাশ করি, সিম্বলটা হলো ডেল, ঠিক আছে? এবার দেখো এটা হলো আপতন কোণ I1, এটা হলো প্রতিসরণ, কারণ এটা তো অভিলম্ব, এই যে
এটার নাম দিয়ে দিই এন, এটার নাম দিয়ে দিই ও, এটার নাম দিয়ে দিই এম, এটার নাম দিয়ে দিই পি, এটার নাম দিয়ে দিই এ। ঠিক আছে, তো এইটা আপতন কোণ I1, এটা R1, তেমনি এইটা R2, আর এটার নাম দিয়ে দিই এটাই তো অভিলম্ব I2। ঠিক আছে, তার মানে যখন আমাকে চ্যুতি মাপতে হবে ডেল, ওটা কি হবে, এইটা হলো এই ত্রিভুজটার বহিস্থ কোণ ত্রিভুজ POM। তো বহিস্থ কোণ মানে কি, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণদ্বয় কি আছে, এইটা আর এইটা না, এইটা I1 এটা R1, তাহলে এই বাকিটা কত, I1 মাইনাস R1। ক্লিয়ার, এইটা I2 এটা R2, এটা কত, এই চ্যুতিটা এখানে I2 মাইনাস R2। তো দুটোকে যোগ করে দাও, একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে এটা প্লাস এটা, তার মানে এখানে হবে হলো I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2। ঠিক আছে, এটাই হলো প্রিজমের চ্যুতি। এবার এখান থেকে আমরা একটা জিনিস বার করে নেব চট করে, যে তোমরা যদি এই চতুর্ভুজটা দেখো, এই চতুর্ভুজ AONM, এই চতুর্ভুজের মধ্যে, আচ্ছা অনুরোধ একটা জিজ্ঞেস করেছে, বিজ্ঞানী কটি প্রতিসারাঙ্কের সাথে তরঙ্গদৈর্ঘ্য কি বিজ্ঞানী কটি, ও কটির যে সমীকরণ ওটা কিন্তু তোমাদের ক্লাস 12-এ আছে। আচ্ছা আগে এটা করে নি, তারপর তোমার কটির সম্পর্কটা, ওটা কটি না, ওটা কষি অ্যাকচুয়ালি, স্পেলিংটা এইটা CAUCHY, কষির সমীকরণ বলে, এটা আমি পরে বলছি। তো এই যে চতুর্ভুজটা আছে AONM, এই চতুর্ভুজের মধ্যে দেখো কোণ A মানে একদম এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটার কথা বলছি, বুঝতে পারলে, যে এই এটা এখন 90 ডিগ্রি না, এটা তো অভিলম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, মুছে দিই, তার মানে কোণ A প্লাস 90 ডিগ্রি, প্লাস দেখো এখানে আছে একটা কোণ N, প্লাস এখানে আবার কত হয় দেখো, এটাও 90, কারণ এটাও তো অভিলম্ব এই তলের উপর, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, যেটা আমি L করে দিয়েছি, মিলে কত হয়, চতুর্ভুজে 4টি কোণ মিলে 360 ডিগ্রি। তাহলে কোণ A প্লাস কোণ N কত হবে, 90 90 180, 360 থেকে বিয়োগ হয়ে যাবে, তার মানে 180 ডিগ্রি। আবার তুমি যদি এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজ OMN, এই ত্রিভুজ OMN, এখানে যদি দেখো, এখানে দেখলে বুঝতে পারবে, দেখো এই ত্রিভুজের মধ্যে R1 প্লাস R2 প্লাস Nটাই হলো 180 ডিগ্রি, R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল Nটাই হলো 180। তো এবার এই দুটো সমীকরণকে তুলনা করলে আমরা কি বলতে পারি, দেখো N আছে 180 আছে, N আছে 180 আছে, তার মানে নিশ্চয়ই A আর R1 প্লাস R2টা সেম, তার মানে R1 প্লাস R2কে আমরা কি বলতে পারি, A, ওটাই এখানে বসিয়ে দেবো, তাহলে ডেল হলো I1 প্লাস I2 মাইনাস A। ঠিক আছে, I1 প্লাস I2 মাইনাস A, এটাই হলো আমাদের চ্যুতির সমীকরণ, এবং এটা কিন্তু প্রুফ আসে, তো এই প্রুফটাকে মাথায় রাখবে, তাই জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা আর একটা জিনিস, এই যে ডেল হলো I1, এবার এখানে ন্যূনতম চ্যুতির শর্ত নিয়ে একজন প্রশ্ন করেছে। ঠিক আছে, তো ন্যূনতম চ্যুতির শর্ত নিয়ে যে প্রশ্নটা, যে এই চ্যুতিটা ন্যূনতম কখন হয়, এটা গ্রাফ প্লট করে দেখা গেছে, গ্রাফটা তোমাদের দেখিয়ে দিই, এটা হলো চ্যুতি, এটা হলো আপতন কোণ, যত আপতন কোণ বাড়ছে চ্যুতি কমছে, কমতে 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 আপতন কোণের একটা নির্দিষ্ট মানে চ্যুতিটা সর্বনিম্ন হচ্ছে, এবং তারপর আরও চ্যুতি বাড়তে থাকলে আপতন কোণের মানটা, মানে আপতন কোণ বাড়তে থাকলে চ্যুতির মানটাও বাড়তে থাকছে। তো একদম এই পয়েন্টে, এই যে এইখানে যে I এর মানটা আছে, সেইখানে চ্যুতিটা হচ্ছে সর্বনিম্ন, ডেল মিন, একদম এই পয়েন্টে চ্যুতিটা সর্বনিম্ন, বুঝতে পারলে। তো যত আপতন কোণ বাড়ছে প্রথমে চ্যুতি কমে, আপতন তারপর বাড়লে চ্যুতিটা বাড়ে, এবং এই পয়েন্টের জন্য ডেল মিন যখন হয় তখন কিন্তু জানো তো I1 আর I2 সেম হয়, মনে রাখবে I1 আর I2 সেম হয়। ঠিক আছে, এটা হলো চ্যুতির শর্ত, ন্যূনতম চ্যুতির শর্ত হলো আমাদের যে প্রিজম আছে, সেই প্রিজমের একটা তলে আপতন কোণ, প্রিজমের দ্বিতীয় তলের নির্গমন কোণ, দুজনের মান সমান হবে, এটা হলো ন্যূনতম চ্যুতির শর্ত। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রিজমের বিষয়, যেটা আমাদের লাগবে, এবং এখান থেকে আরও দু একটা জিনিস ছোটখাটো জিনিস থাকতে পারে, আমার আপাতত আর মাথায় আসছে না, তো এই ব্যাপার। আচ্ছা এখানে স্বর্ণদীপ হাত তুলেছে, দেখি স্বর্ণদীপ কি বলছে। হ্যাঁ স্যার বলো। স্যার বলছি কি, যে প্রিজমের যে মানে পার্শ্বতল থেকে মানে আলোর প্রতিসরণের মাধ্যমে যে মানে অন্য পার্শ্বতলে নিচের দিকে সেটা যায়, এই প্রিজমের যদি আমি ভূমি থেকে মানে আলো ফেলি, তাহলে সেটা মানে কোন দিকে রিফ্লেকশন মানে প্রতিসরণ হবে? যদি দেখো, ঠিক আছে দেখো, যদি তুমি প্রিজমের পার্শ্বতল থেকে ফেলছো তাই জন্য ওরকম লাগছে, ঠিক আছে। এবার যদি আমি তোমায় প্রিজমটা দেখাই, ব্যাপারটা খুব মজার আসলে স্বর্ণদীপ, আমার হাতে প্রিজমটা আছে, আমার তাই দেখাতে তোমার সুবিধা হবে। দেখো এটা প্রিজমের একটা পার্শ্বতল, এটা প্রিজমের আরেকটা পার্শ্বতল, ঠিক।
এইটা হলো ভূমি, দেখতে পাচ্ছ? এই আমি তুলে দিলাম, এইটা একটা হ্যাঁ তল, এটা ভূমি। যেই তুমি হ্যাঁ ভূমিটাকে সামনে তুলে দিলে, দেখো অন্য তলটা তো আবার প্রতিসারক তল হয়ে, মানে অন্য তলটা তো ভূমি হয়ে গেল। মানে আমার বক্তব্য এই যে প্রিজমের 3টে তল আছে না, এরা সমতুল্য অনেকটা। আমি কি বলছি বুঝতে পারলে? এই যে এই তলটা আর ভূমি, তুমি এটাকে একটু এরকম রোটেট করে দাও না, তখন তুমি যখন ভূমিটাকে তুমি যেটাকে এই মুহূর্তে ভূমি ভাবছো, সেটাই পর মুহূর্তে তুমি এইদিকে আলো ফেললে এটা ওর বিপরীত তলটা পার্শ্বতল হয়ে যাবে, অন্য তলটা ভূমি হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারলে? মানে আলাদা করে কিন্তু ভূমি আর পার্শ্বতল আলাদা নয়, 3টেই রেক্ট্যাঙ্গুলার, মানে আই মিন আমাদের আয়তাকার তল। 3টে তলই কিন্তু আয়তাকার তল, এবং ওই 3টে আয়তাকার তলই কিন্তু সমতুল্য, এইটা বা এইটা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে যখন তুমি এটার মধ্যে দিয়ে আলো ফেলবে তখন হয়তো এরা দুজন পার্শ্বতল হয়ে যাবে, তখন ভূমি হয়ে যাবে। বা তুমি এটার মধ্যে দিয়ে আলো ফেললে তখন এ আর এ পার্শ্বতল হয়ে যাবে, এ ভূমি হয়ে যাবে, এরকম ব্যাপারটা হবে। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ। যাক, ভালো হয়েছে তাহলে প্রিজমটা আনলাম, নাহলে এটা বোঝানো মুশকিল। যাই হোক, তো এই মোটামুটি আমাদের ব্যাপার। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই কোয়েশ্চেনগুলো আলোচনা হয়ে গেছে। আচ্ছা, বিজ্ঞানী কশির সমীকরণটা আমি একটু বলে দিই। কশির সমীকরণ একজন জিজ্ঞেস করেছিল। তো দেখো, কশির সমীকরণ যেটা, যদিও এটা ক্লাস 12-এ আছে, এবার কোনো কোনো বইতে দিয়ে দিতে পারে, চাইলে তো সবই দিয়ে দেওয়া যায়, তাই না? তো কশির সমীকরণ বলছে মিউ ইজিক্যালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এ আর বিকে ধ্রুবক বলছে, এবং এটা হলো মিউ আর ল্যামডার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আমি ওখানে ল্যামডার ব্যস্তানুপাতিক লিখে দিলাম, ওখানে আমি মিউকে ল্যামডার ব্যস্তানুপাতিক লিখে দিয়েছিলাম আমরা বেগের সাথে সম্পর্ক ধরে, বাট প্রকৃতভাবে কশি এই সমীকরণটা দিয়েছে। এটা দিয়ে বেশ কিছু অঙ্কও থাকে ক্লাস 12-এ, ঠিক আছে, এই ক্লাসে নেই, বাট এটা হলো এ আর বিটা ধ্রুবক, মিউ হলো আমাদের প্রতিসরাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কশির সমীকরণ। আচ্ছা, একটা প্রশ্ন এসছে, একটা সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে রশ্মির আপতন কোণ 90 ডিগ্রি, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত? দেখো, তোমায় বলেই দিয়েছে সমবাহু প্রিজম, তাই না? সমবাহু প্রিজম মানে তুমি কি বুঝতে পারছো? তোমার এই কোণটার মান কত? 60 ডিগ্রি। তোমায় এক পৃষ্ঠে আপতন কোণ বলে দিয়েছে, তার মানে I1 হলো 90 ডিগ্রি। এই যে আমি এই পেজটাতে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, তুমি এক্ষুনি করলে ডেল ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 হলো এক পৃষ্ঠে আমাদের আপতন কোণ, এই যে I2 হলো অপর পৃষ্ঠে নির্গমন কোণ। তো সেগুলো দেখো তোমায় বলে দিয়েছে, বসা অঙ্ক হয়ে যাবে। তো I1 কত বলেছো? I1 বলেছো 90 ডিগ্রি, একদম ধার ঘেঁষে পড়ছে। আচ্ছা, I2 কত বলেছে? অপর পৃষ্ঠের যে প্রতিসরণ কোণ বেরোচ্ছে সেটা হলো 50 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি সমবাহু প্রিজম মানে কি বললাম? 60 ডিগ্রি। তাহলে 90 প্লাস 50 140 মাইনাস 60, তাহলে 80 ডিগ্রি অ্যান্সার। বোঝা গেছে? সিম্পল ফর্মুলা বসালাম, হয়ে গেল। এবং এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি, যে আমাদের প্রিজমের মধ্যে 90 ডিগ্রি আপতন কোণে আলো পড়ছে, তার মানে কিন্তু আলোটা একদম ধার ঘেঁষে পড়ছে, এই যে একদম এরকম ভাবে পড়ছে, মাথায় রাখবে। একদম, আমি অন্য একটা কালি নিয়ে নিই, এই যে একদম কিন্তু ধার ঘেঁষে, তাহলেই কিন্তু একমাত্র 90 ডিগ্রি হওয়া সম্ভব। প্রতিফলন আর প্রতিসরণের পার্থক্য কি? এই প্রশ্ন না বললে আমার আর কিছু বলার নেই। এবার প্রতিফলনের মাধ্যমের পরিবর্তন হয় না, প্রতিসরণের মাধ্যমের পরিবর্তন হয়। প্রতিফলনের ফলে বেগের পরিবর্তন হয় না, কারণ আলোর তরঙ্গটা একই মাধ্যমে থাকে। প্রতিসরণে বেগের পরিবর্তন হয়। প্রতিফলনে আলোক রশ্মির সরলরেখায় চলতে চলতে ধাক্কা খেয়ে আবার সরলরেখায় চলে, কিন্তু প্রতিসরণের সময় একটা বাঁক হয়, তবে সেটাকে আমরা একটা অ্যাকচুয়ালি এর মধ্যে বলতে পারি না। প্রতিফলন তখনই হয়, আমরা বলতে পারি প্রতিফলন এবং প্রতিসরণ উভয় ক্ষেত্রেই এদের একটা সাদৃশ্য বলতে পারি, যে যখনই মাধ্যমের পরিবর্তন হয় তখনই বিভেদ তল থেকে প্রতিফলন বা প্রতিসরণ হয়, এই কিছু জিনিস বলতে পারো। ঠিক আছে, তো থিওরি অনেক হলো, আমাদের থিওরি অনেকই করলাম। এবার আমরা দেখে নেবো আমাদের আলটিমেট গাইড, যেটার জন্য তোমাদের আশা। ঠিক আছে, এক এক করে দেখে নেবো। এখান থেকে MCQ 2টো, VSQ 2টো, SAQ 1টা, LAQ 4টে, এই ধরনের প্রশ্ন এখানে থাকতে পারে। এক এক করে দেখবো, আমি না তোমরা উত্তর বলবে, আমরা শুধু আলো আর প্রিজমের প্রশ্নগুলোই নেব, চোখ, লেন্স ওইগুলো আমরা সব পরের দিন করব। ঠিক আছে, দেখে নাও। প্রতিসরণের সময় আলোক রশ্মির যে ধর্মটি অপরিবর্তিত থাকে কি হবে? উত্তর চাই। এটা একটু আগেই পড়িয়েছি। প্রতিসরণের সময় কি অপরিবর্তিত থাকে? অন্বিতা বলছে এ, অনুরোধ বলছে এ, একদম উত্তর হবে এ। ডান ডানা ডান ডান। কে আবার বি বলছে? বি হবে না, তরঙ্গ দৈর্ঘ্য হবে না, একটু আগেই তোমাদের বোঝালাম। তরঙ্গ দৈর্ঘ্য হবে না, একটু আগেই বুঝিয়েছি। কারণ কোথায় বোঝালাম কে জানে, এতগুলো পেজ হয়ে গেছে, খুঁজে পেলে হয়। এই যে
কি বলেছিলাম, ভি আর ল্যামডা চেঞ্জ হয়, কম্পাঙ্ক চেঞ্জ হয় না। যে ভুল বলেছো সে নিজেকে ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন ডান। পরের প্রশ্ন কি বলছে, কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি হয়? এটা এখনো তোমরা জানো না, এটা নিয়ে আমরা এখনো পড়িনি, এটা নিয়ে আমরা পরের দিন পড়বো, যখন বিক্ষেপণ পড়বো। ঠিক আছে, পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি হয় হলো বেগুনি বর্ণের ক্ষেত্রে, বাট এটা আমরা পরের দিন আলোচনা করবো, এটা আমরা এখন রাখবোই না। ঠিক আছে, আলোচনার স্তরেই রাখবো না। মানুষের চোখ আজকে করবো না। কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ কত হবে? আচ্ছা, লম্বভাবে আপতিত মানে কি? আলোক রশ্মিটা একদম এরকম পড়েছে স্ট্রেট, তার মানে এই ক্ষেত্রে আপতন কোণ কত? 0 ডিগ্রি, তাই না? এই যে লম্ব আপতন মানে কি, একদম অভিলম্ব বরাবরই আপতিত রশ্মি, তার মানে অভিলম্বের সাথে আপতিত রশ্মির কোনো কোণই নেই, একদম সমাপতিত, তার মানে এটা 0 ডিগ্রি। তো প্রতিসরণ কোণটাও 0 ডিগ্রি, তার মানে এখানেও 0 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি, স্ট্রেট বেরিয়ে যাবে, কোনো চ্যুতিই হবে না, তার মানে 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা এ ও বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ ও মিউ বি, তাহলে এ মিউ বি মানে কি শিখিয়ে দিয়েছি, আজকেই শিখিয়ে দিয়েছি। এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ, তার মানে সি, একদম সি। যারা যারা বলছো ঠিক আছে। বিবর্ধক কাচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা? লেন্সে আমরা যাব না এখন। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলে? এই যে গোলীয় দর্পণ দেখেছি, এটা বা এটা, এদের একদম মধ্যবিন্দুকে আমরা বলে থাকি মেরু, বি হবে। ঠিক আছে, এটা গোলীয়তে দীর্ঘী হবে, যাই হোক। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে উত্তর লেন্সে যাব না। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ও 30। কৌণিক চ্যুতির মান কত হবে? আমরা জানি প্রতিসরণের সময় চ্যুতি কত হয়, নয় আই মাইনাস আর হয়, নয় আর মাইনাস আই হয়, যেটা বড় সেটার থেকে ছোটকে বিয়োগ, শিখিয়ে দিয়েছি। তো 45 মাইনাস 30 মানে 15 ডিগ্রি। ক্লিয়ার? বি। যারা যারা বি বলছো ঠিক আছে। আচ্ছা, এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য কি হবে? মনে রাখবে, অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হয়েছে, তো অবতল দর্পণের ক্ষেত্রে কোনোদিনই তুমি যদি জলে, কি দর্পণ তো প্রতিফলনের কাজে লাগে না, দর্পণের সাথে প্রতিসরণের কিন্তু কোনো সম্পর্ক নেই। তো দর্পণকে তুমি যেখানেই নিমজ্জিত করে দাও, দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য ওটা শুধুমাত্র আর এর উপর নির্ভর করে, এই যে আর ইজিক্যালস টু 2f। তো বক্রতা ব্যাসার্ধ পরিবর্তন হলে ফোকাস পরিবর্তন হবে, মাধ্যমের সাথে দর্পণের কোনো সম্পর্ক নেই, তাই জন্য নতুন ফোকাস দৈর্ঘ্য এফই থাকবে, কারণ দর্পণের ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয় না। ঠিক আছে, লেন্স হলে কিন্তু প্রশ্নটা আলাদা হয়ে যেত, প্রশ্নের উত্তর সেটা আমরা পরের দিন দেখব। ঠিক আছে, তাই এ হবে, কারণ আবারও বলছি, দর্পণে প্রতিফলনের ফলে বস্তুর কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য কিছুই চেঞ্জ হয় না। প্রতিফলনে কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য সবই আনচেঞ্জড, কিন্তু প্রতিসরণে তরঙ্গ দৈর্ঘ্য আর বেগটা চেঞ্জ হয়, কম্পাঙ্ক চেঞ্জ হয় না। ঠিক আছে, পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত হবে? আপতন কোণ 0 ডিগ্রি, আপতন কোণ 0 ডিগ্রি মানে কি, এদিকে কাচ এদিকে বায়ু, তার মানে একদম এই বরাবর পড়ছে, তাহলে প্রতিসরণ কোণটাও 0 ডিগ্রি হবে, তো বিচ্যুতি হবে না, তার মানে 0 ডিগ্রি হবে এ। ঠিক আছে, পরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যে মিউটা যেমন আমাদের আলোর বর্ণের উপর নির্ভর করে, এবার কোন বর্ণের কি সেটা পরের দিন জানবো, যখন বিক্ষেপণের জায়গাটা দেখব। আর আরেকটা জিনিস এটার উপর মিউ নির্ভর করে, সেটা তাপমাত্রা। যত তুমি তাপমাত্রা বাড়াবে মিউ এর মানও বেড়ে যায়, মনে রাখবে, তো বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে মিউও বৃদ্ধি পায়। এ প্রতিসরক কোণ বিশিষ্ট প্রিজমে কোনো আলোক রশ্মির আপতন কোণ I1 নির্গমন চ্যুতিকোণের মান আমরা জানি, ফর্মুলা একদম ডাইরেক্ট ফর্মুলা দেখতে পাচ্ছি, ডেল ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ। যারা যারা ঠিক বলছো একদম ঠিক আছে, তোমাদের নলেজ কনসেপ্ট। অর্ণিতা, ব্রততী, যাদের নাম আমি দেখতে পাচ্ছি তাদেরকেই বললাম। প্রিজমে আপতন কোণ বাড়লে থাকতে চ্যুতিকোণ কি হবে? গ্রাফটা একটু আগেই পড়িয়েছি, আপতন কোণের সাথে চ্যুতিকোণের সম্পর্ক এই, প্রথমে আপতন কোণ বাড়লে চ্যুতিকোণ কমবে তারপরে বাড়বে, মানে প্রথমে কমবে তারপরে বাড়বে, তার মানে অপশন বি। কে কে এ বলছে? কেউ বলেনি, বি বলেছে ব্রততী প্রথম। বি ব্রততী মানে আমি বলার পর বললো নাকি? আগে তো মনে হচ্ছে না বলেছে। যাই হোক, তো ওই গ্রাফটা অনুযায়ী কিন্তু ব্যাপারটা হচ্ছে বি। প্রথমে দেখো আপতন কোণ বাড়তে থাকলে প্রথমে চ্যুতিকোণটা কমছে, কমতে কমতে একটা মিনিমাম ভ্যালুতে আসছে, তারপর আপতন কোণ বাড়লে আবার চ্যুতিকোণ বাড়ছে। ঠিক আছে, পরের প্রশ্ন,
কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য 4500 অ্যাংস্ট্রম হবে? আচ্ছা, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম μ1/μ2 হলে আমরা লিখতে পারি v2/v1, আবার v এর সাথে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক, এটাকে লিখতে পারি λ2/λ1। একইভাবে এখানে করব μ1/μ2 মানে λ2/λ1। ঠিক আছে, এবার বলেছে জলে প্রবেশ করলো, তো নিশ্চয়ই বায়ু থেকে জলে আমরা ধরছি, তার মানে আমি μ1টাকে 1 ধরি, এটাকে জলেরটাকে 4/3 ধরি। λ2 মানে হলো জলে তরঙ্গ দৈর্ঘ্যটা 4500, বায়ুতে কত ছিল? তো যদি করি তাহলে ল্যামডা হয়ে যাচ্ছে 4500 × 4/3, তো এটা হচ্ছে 1500, তার মানে ল্যামডা হচ্ছে 6000, তো 6000 অ্যাংস্ট্রম। ডি বি যারা বি কিন্তু নয়, আচ্ছা কেউ উত্তরই দেয়নি খুব সম্ভবত, তো উত্তর কিন্তু হবে 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে হলো, না বুঝতে পারলে বলতে পারো। এই ফর্মুলা দিয়ে হলো μ1/μ2 মানে λ2/λ1। আমি ধরেছি বায়ু থেকে জলে আসছে, বায়ু থেকে জলে, তো বায়ুর জন্য এটা 1, আর λ1টা আমাকে বার করতে হয় বায়ুতে কত তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তাই λ2 ওরকম লিখেছি। জলে আসছিল তাই μ2 জায়গায় ওটা লিখেছি। হ্যাঁ, আমি ওটাই বোঝাচ্ছি আর একবার, যে আমি বায়ু থেকে জলে ধরেছি, তো বায়ুর প্রতিসরাঙ্ক μ1 এর জায়গায় আমি 1 লিখেছি, জলের প্রতিসরাঙ্ক আমাকে বলে দিয়েছে 4/3, আমি μ2 জায়গায় 4/3 বসিয়ে দিয়েছি। জলে আসার পর তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 4500 অ্যাংস্ট্রম, লিখে দিয়েছি। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে বলেছে, তাই জন্য আমি এখানে ল্যামডা লিখেছি, কারণ μ1 আর λ1 এরা দুজন মধ্যে রিলেটেড আছে, আর μ2 আর λ2 রিলেটেড আছে। তো 1 × λ, আর এখানে এটা গুণ হয়ে গেল, 3 আর 4500 কেটে গিয়ে 1500 হলো, 1500 × 4 6000 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? তো এই সম্পর্কটা কাজে লাগবে যখন আমাকে প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কিছু করতে বলবে। ঠিক আছে, পরের প্রশ্ন, আলোক কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মির চ্যুতি। আচ্ছা, আলোক কেন্দ্র মানে লেন্স, আমরা আজকে করছি না। আচ্ছা, লেন্সের জিনিস করবো না। বিবর্ধক কাচের এত মিটার দূরে প্রতিবিম্ব এত পাওয়া যাবে, আচ্ছা এটাও এখন হবে না। আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলফা এবং কম্পাঙ্ক গামা হলে শূন্যস্থানে আলোর বেগ কত হবে? দেখো, আমি একটু আগেই তোমাদের বলেছি v = f ল্যামডা, মানে কম্পাঙ্ক কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের গুণ করলে আমরা বেগ পাবো। কম্পাঙ্ক আমায় বলে দিয়েছে গামা, তো এরকম লেখো। তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে আলফা, এরকম লেখো, মানে গামা × আলফা দুটোকে গুণ করে, তার মানে সি হবে। ঠিক আছে, এটা হলো বেগের সম্পর্ক, মনে রাখবে, কম্পাঙ্ক × তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক এফটাকে আমি ধরেছি গামা, কারণ আমি ধরিনি, ওরা বলে দিয়েছে গামা, আর যে তরঙ্গ দৈর্ঘ্যটাকে আলফা ধরেছে, তাই আমি ল্যামডার জায়গায় আলফা বসিয়েছি, তাই আলফা গামা, তাই হলো গামা আলফা। ঠিক আছে, আচ্ছা প্রদত্ত বর্ণগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? বিক্ষেপণে আজকে নেই। আচ্ছা, এই ধরনের প্রশ্ন হলে এবার এইগুলো দেখো, সমান্তরাল কাচ ফলকের ক্ষমতা কত? এই প্রশ্নটায় অনেকের সমস্যা হতে পারে। ক্ষমতা মানে কি বোঝায় বলো তো? যে একটা উত্তল লেন্স পাচ্ছে, এটা হচ্ছে লেন্সেরই প্রশ্ন, এটা না লেন্সের দিনই বলবো ক্ষমতার ব্যাপারটা, কারণ ক্ষমতা বলতে গেলে আমাদের একটুখানি লেন্সের ব্যাপারটা আসে। নাহলে আরেকভাবেও বলে দেওয়া যায়, আসলে ক্ষমতা তোমরা পিটাকে বলতে পারো 1/f, ফোকাসের রেসিপ্রোকাল, মানে ফোকাসের অনন্যক, ফোকাসের অনন্যককেই আমরা বলতে পারি ক্ষমতা। তো যে যত তাড়াতাড়ি ফোকাস করবে, যার ফোকাস দূরত্ব যত কম হবে, ধরো এই অবতল দর্পণ, এদেরও ক্ষমতা হয়, ধরো কেউ এখানে ফোকাস করে দিল, আর কোনো অবতল দর্পণ ধরো এখানে ফোকাস করলো, কার ফোকাস দৈর্ঘ্য বেশি? এর না? তার মানে দেরি করে অভিসারী করতে পারছে, তার মানে এর ক্ষমতা কম। যত ফোকাস দূরত্ব বেশি ক্ষমতা কম, তার মানে এফ বড় হলে পি কমবে, তাই জন্য পি = 1/f। এবার সমান্তরাল কাচ ফলকে কি হবে? যারা সমান্তরাল তারা তো সমান্তরালই থাকবে। সমান্তরাল কাচ ফলক শুধু এটাকে একটু সরিয়ে দেয়, মেলায় তো না, তার মানে ওর ফোকাসটা কত? ওদের কোনোদিনই মিলবে না, তো আমি ধরতে পারি ফোকাসটা ইনফিনিটি, তার মানে পাওয়ার কত? ক্ষমতাটা 0। 1/∞, 1/অসীম করলে 0 হবে। না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বলে দেবো, না বুঝতে পারলে বলো, আর বুঝতে পারলে ঠিক আছে। আচ্ছা, যেটা ব্যাপার যে যখন ফোকাস বলতে বোঝায়, মানে ফোকাস জানো তোমরা, যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এবার ধরো এটা একটা অবতল দর্পণ, এটাও আরেকটা অবতল দর্পণ, এই অবতল দর্পণ এখানে টাচ করে গেল, এই অবতল দর্পণে আলোটার পড়ার পর একটু দূরে টাচ করলো, কার ফোকাস বেশি? এর ফোকাস বেশি। যার ফোকাস বেশি তার ক্ষমতা কম, তাই জন্য পি = 1/f, এফ বাড়লে পি কমবে। ঠিক, এইটুকু বোঝা গেল। এবার সমান্তরাল আলোক স্ল্যাব কি করবে? সমান্তরাল মানে কাচ স্ল্যাব এরকম রশ্মিগুলোকে সমান্তরালই পাঠিয়ে দেবে। তার মানে
ওদের কি কোনো বিন্দুতে মেলাচ্ছে না। আমি ধরতে পারি এরা কোথায় গিয়ে মিলবে, ইনফিনিটিতে গিয়ে মিলবে। তার মানে ফোকাসটা ইনফিনিটি, যেখানে মিলছে সেটাই তো ফোকাস দূরত্ব না এখান থেকে। তার ফোকাসটা ইনফিনিটি, তা ফোকাস ইনফিনিটি হলে 1/∞ পিটা কত হয়ে যাচ্ছে 0। বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। আচ্ছা, অবতল দর্পণকে ড্যাশ দর্পণ বলা হয়, অবতল দর্পণকে আমরা বলে থাকি অভিসারী দর্পণ, কারণ এটা একটা বিন্দুতে মিলিয়ে দেয়। অবতল দর্পণ একটা বিন্দুতে মিলিয়ে দেয়, তাই জন্য এটাকে বলে অভিসারী দর্পণ। ঠিক আছে। আচ্ছা, ব্রততী হাত তুলে রেখেছে, ব্রততীকে একটু পরে নেব, এখন নেব না, একটু শেষের দিকে নেব। চাঁদে সূর্যালোকের বিক্ষেপণ হয় না, এটা পরে হবে। প্রিজমের প্রতিসারক তল দুটি আয়তাকার হয় এবং পার্শ্বতলগুলি ত্রিভুজাকার হয় না। প্রতিসারক তল দুটি আয়তাকার এবং আমাদের যে প্রতিসারক তল আর পার্শ্বতল দুটোই সেমই, তাই জন্য এটা মিথ্যা। ভালো করে প্রশ্নটা বোঝো। বলেছে প্রতিসারক তল আর পার্শ্বতল। এটা প্রিজম কি এঁকে দেখালাম বা তোমাদের চোখের সামনেই তো দেখালাম। এইগুলো হলো পার্শ্বতল, তাই না? এই পার্শ্বতলগুলোই তো প্রিজমের প্রতিসারক তল, এর মধ্যে দিয়ে তো প্রতিসরণ হচ্ছে। তাহলে দুজন কি আলাদা? আলাদা নয়, সেমই। তারপরে প্রতিসারক তলও যেমন আয়তাকার, পার্শ্বতল তো ওইগুলোই। প্রিজমের যে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকার শেপটা তো সামনেরটা। পার্শ্বতল আর প্রতিসারক তল দুটোই আয়তাকার, তাই জন্য এটা মিথ্যা। বিচ্ছুরক মাধ্যম মাত্রই প্রতিসারক মাধ্যম, বিচ্ছুরণে যাবো না। জীবাণুনাশের জন্য ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি না, জীবাণুনাশের জন্য আমরা ব্যবহার করি অতি বেগুনি রশ্মি। এটা আমরা ওই রশ্মির জায়গাটায় আসবো, এখানে নয়। অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, এটা আমরা জানি যে অবতল দর্পণের সামনে, তোমরা নিজেরাও জানো, এটা মেরু, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। যদি মেরু আর ফোকাসের মধ্যে রাখো, যদি মেরু আর ফোকাসের মধ্যে রাখো, তাহলে কিন্তু কি হয় যে একটা এরকম যায় আর একটা এরকম বক্রতা কেন্দ্র দিয়ে যায়, পেছনের দিকে বাড়িয়ে দিলে মানে এই বিন্দু থেকে আসছে, অসৎ বিবর্ধিত। তার মানে বস্তুকে মেরু আর ফোকাসের মধ্যে থাকতে হবে। ঠিক আছে। লেন্সের আলোক কেন্দ্রগামী আলো, আচ্ছা লেন্স আজকে হচ্ছে না। প্রাকৃতিক বর্ণালী রামধনু, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝো? কি বোঝো এরকম প্রশ্ন থাকলে? বায়ু সাপেক্ষে জলের মানে এ মিউ ডাব্লু, তাই না? এ মানে এয়ার, ডাব্লু মানে ওয়াটার, তাই বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এটা। এটাকে লিখতে পারি মিউ ডাব্লু বাই মিউ এ। বেগের ভাবে ভাবলে ভি এ বাই ভি ডাব্লু হলো 1.33। মানে কি বোঝাচ্ছে? যে বায়ুতে আলোর বেগ জলে আলোর বেগের 1.33 গুণ, তাই না? দেখো বুঝতে পারলে কি না? বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক ছিল, তাই জন্য আমি লিখেছি এম ইউ ডাব্লু, বায়ু সাপেক্ষে জলের। এম ইউ ডাব্লু মানে কি? মিউ ডাব্লু বাই মিউ এ। আবার মিউ এর সাথে ভি এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। মিউ এর সাথে ভি এর হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে মিউ ডাব্লু বাই মিউ এ মানে ভি এ বাই ভি ডাব্লু। এবার ওটা কত বলেছে? 1.33। তার মানে ভি এ মানে হলো ভি ডাব্লু ইন্টু 1.33, মানে জলে আলোর বেগের 1.33 গুণ হলো বায়ুতে আলোর বেগ। এটাই এর মানে বোঝাচ্ছে। কনসেপ্টটা বুঝলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা, এইগুলো রশ্মি টশ্মি এগুলো নেই এখন, মানে নেই মানে আছে, আমাদের আজকের আলোচনায় নেই। কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? কি হবে স্নেলের সূত্র? স্নেলের সূত্র হলো, আমরা জানি স্নেলের সূত্র দুটো কারণ আছে প্রযোজ্য হওয়ার। এক হলো বর্ণ আর মাধ্যম। যদি বর্ণ নির্দিষ্ট না থাকে আর মাধ্যম দুটিও নির্দিষ্ট না থাকে, বা দুজনের মধ্যে একজনও নির্দিষ্ট না থাকে, তাহলেই স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। যখন এক বর্ণের আলোর ক্ষেত্রে, মানে একই বর্ণের আলোর ক্ষেত্রে বা দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আমরা আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন নিচ্ছি, মানে তাদের অনুপাত নিচ্ছি, তখনই সেটা ধ্রুবক হবে স্নেলের সূত্র অনুযায়ী। ঠিক আছে না? লম্ব আপতনের ক্ষেত্রে তোমরা যেটা বলছো, একটা জিনিস খেয়াল করে দেখো, যদি লম্ব আপতন হয় তাহলে আইটা কত হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি। ঠিক আছে, তো আইটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে তুমি যদি এই ফর্মুলায় যাও, সাইন আই বাই সাইন আর ইজিক্যালস টু ধ্রুবক। তো যদি সাইন আই 0 হয়ে যায়, মানে সাইন 0 ডিগ্রি বাই সাইন আর ইজিক্যালস টু ধ্রুবক, তা সাইন 0 তো 0, তার মানে সাইন আরও কেউ 0 হতে হবে, তার মানে আরটা 0 ডিগ্রি। তো ঠিকই তো আছে, এটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। তাহলে তো এই ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হচ্ছে। বুঝতে পারলে কেন এটা বললাম? যে স্নেলের সূত্রে যে শর্ত দুটো, সেই দুটো যদি না মান্য হয় তাহলেই তো প্রযোজ্য হবে না। তাও তোমরা যেহেতু বলছো, আমি নিশ্চয়ই দেখবো, যদি আমি পাই যে আমার এইটা ভুল, তাহলে আমি তোমাদের নিশ্চয়ই জানাবো। তবে লজিক অনুযায়ী যেটা তোমরাও দেখো বুঝতে পারলে যে এটা ঠিক, কারণ তুমি স্নেলের সূত্রে I0 বসালে তোমার R0 আসছে, তো
তুমি বুঝতে পারছো এটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বুকে আছে এটা, তাহলে দেখতে হবে বুকে থাকলে, দেখো বুকে থাকলে এটাই লিখবে, বুকের উপরে কিছু কথা নয়, বাট সবসময় বইতেও তো সব ঠিক কথা লেখা থাকে না, অনেক এদিক ওদিকও থাকে অনেক সময়, বাট ঠিক আছে বুকে লিখলে এটাই। বাট আমি যেটা বলতে চাইছি লজিকটা কি তোমাদের কাছে ক্লিয়ার? কেন আমি এটাকে না বলছি সেইটা আমার কাছে বেশি দরকার এই মুহূর্তে, যে জিনিসটা বুঝতে পারলে কি না, যে কেন আমি বলছি যে এটা নয়, যে এইটা বসালে তো আমার সিম্বল চলে আসছে আমি দেখতে পাচ্ছি, তাও আমি একবার দেখে তোমাদের নেক্সট দিন কনফার্ম করব। ঠিক আছে, পরের প্রশ্ন, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ? এটা বিক্ষেপণে নেই। দন্ত চিকিৎসারা কি ধরনের দর্পণ ব্যবহার করে? আমরা জানি অবতল দর্পণ। কোন মাধ্যমে আলোর বেগ এত হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? আমরা জানি মিউ ইজিক্যালস টু c/v। তো আলোর বেগ v বলে দিয়েছে 2 × 10⁸। শূন্যস্থানে আলোর বেগ আমরা সকলেই জানি 3 × 10⁸। তো 10⁸ কেটে গেল, তাহলে মিউ হলো 1.5, 3/2, মিউ হলো 1.5। ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক দিয়ে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার 2 নম্বরের কি বলছে? একটা অবতল দর্পণের ফোকাস আর মেরুর মধ্যে বস্তুকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব গঠনের, তাহলে ফোকাস আর মেরু মানে কোন চিত্রটা বলো তো? ওই অসৎ বিবর্ধিত চিত্রটা অবতল দর্পণের, যে চিত্রটা খুব গুরুত্বপূর্ণ এটা বলেছিলাম। ওই ছবিটা কিন্তু রশ্মি চিত্র আঁকতে হবে, তোমরা জানো কিভাবে আঁকতে হবে, তো এটা এঁকো। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো r = 2f। প্রমাণটা উত্তল দর্পণের ক্ষেত্রে বলেছে, অবতল দর্পণের ক্ষেত্রে না, তার মানে তোমার ছবিটা এরকম ভাবে আঁকতে হবে। এই উত্তল দর্পণ দেখে নাও, এই আলো পড়লো, এদিকে গেল, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এবং আমি এখান দিয়ে একটা যদি আমি অভিলম্ব আঁকি, ওটা বক্রতা কেন্দ্রে যাবে। এই কোণটা I, এই কোণটা R, দুজনে সমান হয়। ঠিক আছে, তো এইখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা I, এই কোণটা R। তো দেখো যেহেতু এইটা I, তো তুমি দেখো বলতে পারো এটাও I। কেন? প্রশ্ন আসতে পারে। এই আর এই কোণটা যা হয় এই কোণটাও তাই না? অনুরূপ কোণ তো। তুমি যদি নাম দিয়ে দাও এ বি সি, আর এখানে নাম বি সি পি, তাই দেখো কোণ এ বি সি আর কোণ বিসিপি অনুরূপ কোণ, দুজনেই I। আচ্ছা, এইটা আর হলে এইটাও আর হবে। কেন আর হবে? বিপ্রতীপ কোণ। এই যে কোণ এ বি, এখানে আমি নাম দিয়ে দিই এফ, না এফ তো দেয়া আছে, তো এ বি সি দিয়ে দিই, সিও দেয়া আছে। তো কোণ এ বি ডি, এই যে এ বি ডি আর কোণ এফ বি সি, দুজনেই বিপ্রতীপ কোণ। আবার কি আই আর আরটা সেম, আই আর আরটা ইকুয়াল। তো আই আর আর যখন ইকুয়াল হয়ে যাবে তখন কি হবে? আই আর আর ইকুয়াল হয়ে গেলে বিএফ ইজিক্যালস টু এফসি। আবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বলছি, তার মানে বি আর এফ পি খুব কাছাকাছি, ওই অনুমানটা লিখবে বিওপি কাছাকাছি। অতএব পিএফ ইজিক্যালস টু এফসি, তার মানে আর ইজিক্যালস টু 2f। তো আমি ওখানে যখন দেখিয়েছিলাম অবতল দর্পণে দেখালাম, এখানে দেখিয়েছিলাম, এটা উত্তল দর্পণে দেখিয়ে দিলাম। আচ্ছা, অনুরোধ কি লিখছে? সাইন আই সাইন 0/0 সাইন i/0। হ্যাঁ, 0/0 তো অসংজ্ঞাত, অবশ্যই তুমি যেটা লিখেছো। অনুরোধ লিখছে যে সাইন আইটা 0 ডিগ্রি হলে আরটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে মানে আরও যদি 0 হয় তাহলে ওটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা যুক্তি হতে পারে। অনুরোধ যেটা বলছে, অবশ্যই অনুরোধ খুব ভালো উত্তর দিয়েছো, যে 0/0 হিসাবে অসংগত হতে পারে। হ্যাঁ, সেই হিসাবে বললে অবশ্যই স্নেলের সূত্র এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ কোনোদিনই কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক অসংজ্ঞাত হবে না। একদমই সেই হিসাবে ঠিক আছে। তা তোমাদের বই থাকলে এটাই লিখবে তাহলে। কিন্তু আমি যে লজিকটা ধরো তোমাদের বললাম যে ওই মাধ্যমের বর্ণ আর মাধ্যম দুটির প্রকৃতি অপরিবর্তিত থাকতে পারে, তো সেই জিনিসটার কারণটা আশা করি এটা শর্ত, ওই শর্তটা মান্য না হলেও স্নেলের সূত্র প্রযোজ্য নয়। আশা করি সব কটা দিকে বুঝতে পেরে। তবে হ্যাঁ, অবশ্যই বইতে যেটা লেখা আছে স্পেসিফিক্যালি ওটা লিখবে, বাট কনসেপ্ট কিন্তু শুধু বইতে না, যেটা নিজে বুঝছো সেটার উপর বেস করে। হ্যাঁ, তবে এই লজিকে গেলে এটা ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের প্রমাণ ছিল r ইজিক্যালস টু 2f। আচ্ছা, পরের প্রশ্ন, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? এটা আমরা আলোচনা করেছি। শূন্যস্থানে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগ, এই যেখানে একটু আগে একটা অঙ্ক করেছিলাম, মিউ ইজিক্যালস টু c/v, যে শূন্যস্থানে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, তাকে আমরা বলি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক।
আচ্ছা, ইহার মান কখনো এক অপেক্ষা কম হতে পারে কি? না, হতে পারে না। এটা আমরা কিন্তু আগেই প্রুফ করে নিয়েছি। এই দেখো প্রুফটা, এটা আমরা আগেই প্রুফ করে নিয়েছিলাম, অনেক আগেই, যখন এইখানে দেখাচ্ছিলাম তোমাদের। কোথায় দেখিয়েছিলাম সেটাই দেখার বিষয়। এইখানে দেখিয়েছিলাম না এইখানে দেখিয়েছিলাম? এইখানে দেখিয়েছিলাম মনে হয়, না এইখানে না, তাহলে হয়তো এখানে দেখিয়েছিলাম মিউ এর মান। হ্যাঁ, এই যে মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি। যেহেতু ভি কোনোদিন সি এর থেকে বড় হতে পারে না, কোনো মাধ্যমে আলোর বেগ সবসময় শূন্যস্থান আলোর বেগের থেকে কমই হবে। যেহেতু এটা মানে হর সবসময় লবের থেকে কম, তাই জন্য মিউ সবসময় একের থেকে বড়। এইটাই হলো লজিক। ঠিক আছে? আচ্ছা, এইখানে ছিলাম। তো এইটা বুঝতে পারলে কেন আমি বললাম তোমাদের যে মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি, এবং কেন কখন এক অপেক্ষা কম হতে পারে না, সবসময় এক অপেক্ষা বেশিই হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি কি বলছে। বিবর্ধক লেন্স নেই, বিচ্ছুরণ নেই, মানে নেই মানে আজকের ক্লাসে নেই, বোর্ডের লেখা পড়তে পারছে ছাত্ররা। আচ্ছা, এইটাও আমাদের আজকের জন্য নয়। দীর্ঘদৃষ্টি নেই, দিনের বেলায় আকাশ নীল দেখায়, এগুলো নেই। 3 মার্কসের প্রশ্ন। সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করে দেখাও যে আপতিত রশ্মি নির্গত রশ্মি সমান্তরাল। তার মানে কিন্তু এই যে গ্লাস ল্যাবের যে ছবিটা আমি এঁকেছিলাম, এই যে ছবিটা আমি এঁকেছিলাম, এখানে কিন্তু এই জিনিসগুলো সব লিখবে আই, আর, আর এবং আই, এই যে এবং এরা ধরুন যে সমান্তরালের পার্শ্ব সরণ হচ্ছে সেটাও লিখে দেবে। তো এই ছবিটাকে কিন্তু একটু ক্লিয়ারলি ভালো করে পেন্সিল দিয়ে ভালোভাবে আঁকবে, স্কেল ইউজ করে, তাহলেই হবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই ছবিটা নিশ্চয়ই তুলতে ভুলছো না আশা করি, কারণ এই যেই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিসরণের সূত্র দুটি লেখো, এটা জানো। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও, এটাও তোমরা জানো। এগুলো সবই আমরা আলোচনা করেছি এতক্ষণ ধরে, যে ঘন থেকে লঘুতে গেলে আলোটা কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, প্রিজমে আলোক রশ্মির এই চ্যুতিকোণের এই ফর্মুলাটা প্রমাণ, এটাও তোমরা দেখেছো, এটাও গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু প্র্যাকটিস করবে। সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি, অন্য প্রতিসারক তলে আলোক রশ্মির প্রতিসরণ 35। আচ্ছা, এই চ্যুতিকোণের মান কত? যেই সমবাহু প্রিজম বলেছে আমি বুঝতে পেরেছি আমার এটা কত, 60 ডিগ্রি। আমরা চ্যুতিকোণের রাশিমালা জানি I1 প্লাস I2 মাইনাস A, এরকম একটা অঙ্ক আমরা একটু আগেও করেছি। তো I1 হলো 30 ডিগ্রি, I2 হলো 45 ডিগ্রি, আর A হলো 60 ডিগ্রি। তাহলে এটা হলো 15 ডিগ্রি, এটা হলো চ্যুতিকোণের মান। ঠিক আছে? এই জিনিসটাকেও মাথায় রাখবে, মানে একটা ফর্মুলা দিয়ে যা সিম্পল অঙ্ক। উত্তর লেন্সে নেই, আলোর বিক্ষেপণ। ঠিক আছে, এই মোটামুটি ছিল আমাদের সাজেশনস, যেগুলো তোমরা দেখলে। মাঝখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল, বাট অল এক্সেপ্ট দেন দ্যাট এভরিথিং ইজ ওকে। আচ্ছা, এবার দেখে নি কার কি প্রশ্ন আছে, একটু নিয়ে নেব। আমাদের মোটামুটি যে টপিকগুলো দেখলাম তার আলোচনা হয়ে গেছে। আচ্ছা, ব্রততী হাত তুলেছে, ব্রততীকে নিই। বলো ব্রততী। না স্যার, আসলে প্রথমে একটা উত্তর দেওয়ার জন্য হাতটা তুলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেখি ওই নাম্বার যেটা আছে, যার নাম লেখানো, একটু তাকে দেখি। বলো, তোমার নাম বলো আগে। হ্যাঁ স্যার, আমি মোহাম্মদ আলম হোসেন বলতেছি কোচবিহার থেকে। বলো আলম। স্যার আমার তো এরকম কোনো প্রশ্ন নাই স্যার, আমি এমনি আপনার সঙ্গে কন্টাক্ট হওয়ার জন্য, মানে আমি বর্ডার জায়গা থেকে বিলং করি তো, আচ্ছা মানে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের আমার বাড়ির কাছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি ক্লাস মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বা কিছু থাকলে তুমি কোয়েশ্চেন্স লিখে দিতে পারো বা আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আমার একটা জিজ্ঞাসা স্যার। বলো। স্যার ভৌত বিজ্ঞানে কেমিস্ট্রি অধ্যায় কোনগুলো আর ফিজিক্স গুলো কোনগুলো স্যার, এইটা মানে? ফিজিক্সের অধ্যায় বলতে দেখো, আমাদের তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ মানে প্রবাহী তড়িৎ এবং পরমাণু নিউক্লিয়াস, এই চারটে মূলত ফিজিক্সের পার্ট। এবং কেমিস্ট্রির মধ্যে বাকি পর্যায় সারণী পড়ে, রাসায়নিক বন্ধন, তড়িৎ বিশ্লেষণ, ওই বিভিন্ন অ্যাসিড যেখানে আছে, জৈব রসায়ন, ধাতুবিদ্যা, এগুলো সব কেমিস্ট্রি। এবং ফিজিক্স কেমিস্ট্রির কমন পার্টের মধ্যে পড়ছে হলো পরিবেশ, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। যদিও তোমার গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনাটা কেমিস্ট্রির অধিকাংশ পার্ট,
এবং পরিবেশের পার্টটা ঠিক ফিজিক্সের নয়, ওটা অ্যাকচুয়ালি ভূগোল টাইপ অফ জিনিস, ঠিক আছে, ভূগোল আর কেমিস্ট্রি মিলিয়ে একটু। তো এইগুলোই ব্যাপার। তো আপাতত আমি তোমায় বলবো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে খুব একটা বদার্ড হয়েও না। আমাদের এখানে একজন ফিজিক্স করাচ্ছে, একজন কেমিস্ট্রি করাচ্ছে, বাট তুমি নিজে সবকটা জায়গায় কিন্তু ইকুয়ালি জোর দাও। স্যার আর আমার আর একটা প্রশ্ন স্যার, আমি মানে আইএস হতে চাই, মানে মাধ্যমিকে দিয়ে মানে আর্টস নিয়ে ভালো না কমার্স নিয়ে না সায়েন্স নিয়ে পড়াবো? যদি তুমি আইএএস হতে চাও তাহলে তুমি যে কোনো লাইন নিয়েই পড়াশোনা করো, তোমাকে আলটিমেটলি গ্র্যাজুয়েশনের পর তোমাকে ওদের পরীক্ষার জন্য বসতে হবে এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে। তো সেখানে মানে সায়েন্স নিয়ে পড়াটা ভালো হবে না আর্টস নিয়ে পড়াটা ভালো হবে? আমি তোমায় বলবো সেটা নিয়েই পড়ো যেটা নিয়ে তোমার মনে হয় যে সাবজেক্টটা তোমার জন্য কমফর্টেবল। যদি তোমার মনে হয় দেখো কমার্স তো এখনো তুমি জীবনে এক্সপিরিয়েন্স করোনি, তো সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি যে যদি তোমার মনে হয় যে সায়েন্স তুমি বুঝতে পারো, তোমার ভালো লাগে, তোমার করতে ইচ্ছা করে, তবেই সায়েন্স নেবে, কারোর কথাই নেবে না। আর যদি তোমার মনে হয় যে আমি আর্টস নেব, মানে আমি আর্টসের জিনিসগুলোতে আমি বেটার, তো সেটাই নেবে। এরকম কোনো ব্যাপার নেই যে সায়েন্স নিলে বেটার আইএস হওয়া যাবে এবং আর্টস নিলে হওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো যেটা তোমার মন চায় বা যেটা তুমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবে পড়াশোনা করতে, সেটাই করো। আচ্ছা স্যার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা দেখি মৌয়ের লাস্ট প্রশ্ন একটা আছে, মৌয়ের প্রশ্ন নিই। ও মৌ একটা সব বোঝাতে বলেছিল, দেখি বলো। স্যার আগে একটা বুঝিয়ে দিন। ওই প্রতিসরাঙ্ক? হ্যাঁ ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিই, তোমাদের যার যার ভালো লাগবে তোমরা আরেকবার প্রতিসরাঙ্ক শুনতে পারো, ঠিক আছে? এবং আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই প্রতিসরাঙ্কের ব্যাপারটা। দেখো প্রতিসরাঙ্কের যে বিষয়টা সেটা হলো যে দু ধরনের প্রতিসরাঙ্ক হয়। এবং প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক হলো আলোকীয় ঘনত্বের পরিমাপক। মানে যদি প্রতিসরাঙ্ক বেশি হয়, মিউ যদি বেশি হয় তাহলে মাধ্যমটা বেশি ঘন, এবং মিউ যদি তুলনামূলক কম হয় তাহলে মাধ্যমটা লঘু, এটাই আমরা বলতে পারি এক ভাষায়, ঠিক আছে? তো এই প্রতিসরাঙ্কের ক্ষেত্রে দু ধরনের প্রতিসরাঙ্ক আমরা দেখতে পারি, একটাকে বলে পরম প্রতিসরাঙ্ক, একটাকে বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো পরম প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি? পরম প্রতিসরাঙ্ক বলতে বোঝায় কোনো মাধ্যমের ক্ষেত্রে যে মিউ ইজিক্যালস টু সি বাই ভি। ধরো তুমি মিউ অফ ওয়াটার লিখেছো, তারপরে মিউ ডাব্লিউ ইজিক্যালস টু সি বাই ভি ডাব্লিউ। মানে জলের প্রতিসরাঙ্ক তুমি কি করে পাবে? শূন্যস্থানে আলোর বেগ বাই জলে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ বাই জলে আলোর বেগ, এটা করলে কিন্তু তুমি জলের পরম প্রতিসরাঙ্কটা পেয়ে গেলে, ঠিক আছে? তার মানে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বের করার উপায় কি? শূন্যস্থানে আলোর যে বেগ আর ওই মাধ্যমে আলো যখন যায় সেই মাধ্যমে আলোর যত বেগ, তাদের দুজনের অনুপাত বার করে তুমি পরম প্রতিসরাঙ্ক পেয়ে যাবে। এটা কিন্তু একটা এককহীন রাশি, ঠিক আছে? এককহীন রাশি। এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে মিউ যদি শূন্য মাধ্যমের বার করো তাহলে কি হবে? শূন্য মাধ্যমের বেগ তো সি হয়, তার মানে সি বাই সিটাই হয়ে যাচ্ছে আমাদের 1। তার মানে শূন্য মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হলো 1। এবার দেখো শূন্য মাধ্যমের থেকে লঘু কোনো মাধ্যম নয়, তার মানে বাকি সব মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের থেকে বেশি, কারণ ভি যে কোনো মাধ্যমে সি এর থেকে কমই হবে, তাই জন্য মিউ সবসময় একের থেকে বড়ই হবে। কারণ দেখো ভি যেহেতু ছোট, হর যেহেতু ছোট, লব যেহেতু বড়, যেমন ধরো 5/2, লব বড় হর ছোট, তার মানে এই ভগ্নাংশটা একের থেকে বড়ই হবে, তারপরে মিউ সবসময় একের থেকে বড় হবে। তার মানে যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বড় হবে। এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি? যেমন ধরো এ মিউ বি, তার মানে হলো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তো এবার সেটাকে আমরা লিখতে পারি এ মিউ বিকে মিউ বি বাই মিউ এ, মিউ বি বাই মিউ এ, ঠিক আছে? এই মিউ বি বাই মিউ একে আমরা বলতে পারি ভি এ বাই ভিবি। কেন? তার কারণ হলো প্রতিসরাঙ্ক বেগের ব্যস্তানুপাতিক। যত প্রতিসরাঙ্ক বাড়ে, একটু আগেই বলেছি, প্রতিসরাঙ্ক বাড়া মানে মাধ্যম বেশি ঘন, মাধ্যম বেশি ঘন মানে তার বেগটা কম, তাই জন্য মিউ ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এ মিউ বি মানে ভি এ বাই ভিবি, ঠিক আছে? এবং এই ব্যাপারটা কিরকম হয়? ধরো ধারাটা এরকম যাচ্ছে, তো এটা হলো এ মাধ্যম, এটা হলো আমাদের বি মাধ্যম। তো যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যাবে তখনই কিন্তু আমরা প্রতিসরাঙ্ক লিখবো মিউ বি বাই মিউ এ, মানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আলোটা এরকম যেত, বি মাধ্যম থেকে এ মাধ্যমে যেত, তখন কিন্তু আমরা লিখতাম বি মিউ এ, মানে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। মানে যেখান থেকে আলো আসছে তার সাপেক্ষে দেখব, যেখানে যাচ্ছে তাকে দেখব। এই হলো হিসাব, এবং এটাকেই বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যেমন উদাহরণস্বরূপ ধরো আমি বলি ডাব্লু মিউ জি, মানে গ্লাস, তো কাচের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? জলের সাপেক্ষে, তো এটা হলো জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক।
জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আমি এটাকে লিখবো মিউ জি বাই মিউ ডাব্লু। ঠিক আছে, এবার মিউ জি আমি জানি, এবার এই মিউ জি আর মিউ ডাব্লু গুলো কিন্তু সব তুমি পরম প্রতিসরাঙ্ক থেকেই পেয়ে যাচ্ছ, তাই না? মিউ জি আমি জানি 3/2 হয়, আর মিউ ডাব্লু আমি জানি 4/3 হয়, তো আমি বসিয়ে দিতে পারি চাইলে 3/2 বাই 4/3, তা হয়ে যাচ্ছে 9/8। যে ডাব্লু মিউ জিটা হলো 9/8, মানে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হলো 9/8। একইভাবে তোমার যদি বলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ঠিক উল্টো হবে, এটা মিউ ডাব্লু বাই মিউ জি। যখনই তুমি কাচ সাপেক্ষে জলের মাপছো তখনই ওটা হয়ে যাচ্ছে উল্টোটা, দেখো 8/9। তাই জন্য আমরা বলতে পারি যে আমাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ওটা তো দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে আমরা হিসাব করছি, দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে আমি অনুপাত বার করছি, তো সেটা একের থেকে বড়ও হতে পারে ছোটও হতে পারে, তাই জন্য আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিয়ে কিছু বলা যাচ্ছে না, কিন্তু পরম প্রতিসরাঙ্ক সবসময় একের থেকে বড় হবে। ক্লিয়ার? এই হলো জিনিস, এইগুলোই তোমাকে জানতে হবে। আর কোনো সমস্যা আছে মৌ? আর তোমাদের কারোর যা যা পড়ালাম তোমরা লিখতেও পারো বা বলতেও পারো। দেখি চ্যাট বক্সটা দেখি একবার। আচ্ছা ঠিক আছে, ভালো করে তাহলে পড়াশোনা করো। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। পরের দিন আমরা আলোর বাকি পার্ট মানে লেন্স, মানব চক্ষু, বিক্ষেপণ, এই জিনিসগুলো একবার দেখে নেব, দেখে এর উপর যে সাজেশনসগুলো ছিল ওগুলো একটু আলোচনা করে নেবো। ঠিক আছে, তাহলেই কিন্তু আলো শেষ। কিন্তু আবারও তোমাদের বলছি সবার শেষে যে বাড়িতে নিজেকে ভালোভাবে পড়তে হবে। এই ক্লাসগুলো জাস্ট লাস্টে রিভিশন, আমি তো অনেকটা ফাস্ট যাচ্ছি, খুব আস্তে আস্তে যাচ্ছি না। নিজেকে বাড়িতে পড়ে আসতে হবে যাতে আমার কথাগুলো ক্যাচ করতে পারো এবং সেই অনুযায়ী চলতে পারো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে টেস্ট পেপার সলভ করতে থাকো, প্র্যাকটিস করো এবং খাওয়া দাওয়া, রেস্ট নাও, ঘুমাও, এগুলোও দরকার। ঠিক আছে, পড়াশোনা বাদে একটু রিল্যাক্সও থেকো। ঠিক আছে, টাটা।